পাতা পাওয়া যায়নি কথাটা সত্যি না। পাতা পাওয়া গেছে। সেই পাতায় কই মাছের পাতুরি রান্না হয়েছে। লিলি মিসির আলির পাতে মাছ তুলে দিয়ে হাসতে হাসতে বলল, দেখলেন কেমন বোকা বানালাম। আয়োজন প্রচুর। মাছই আছে 3 রকমের, চিংড়ি মাছ, মলা মাছ আর কই মাছ। নানান ধরনের ভর্তা, ভাজি। কুচকুচে কালো রঙের একটা ভর্তা দেখা গেল, আরেকটার বর্ণ গাঢ় লাল। পাশাপাশি 2টা বাটিতে লাল এবং কালো ভর্তা রাখা হয়েছে, যার থেকে ধারণা করা যায় যে শুধু রান্না না, খাবার সাজানোর একটা ব্যাপার আছে মেয়েটার মধ্যে। লিলি বলল, চাচাজি, এই দেখুন, কালো রঙের এই বস্তু হলো কালিজিরা ভর্তা। কই মাছের পাতুরি আপনার পাতে তুলে দিয়েছি বলেই এটি দিয়ে খাওয়া শুরু করবেন না। কালিজিরা দিয়ে কয়েক নলা ভাত খেলে মুখে রুচি আসবে, তখন যাই খাবেন তাই ভালো লাগবে। মিসির আলি বললেন, আমার রুচির কোনো সমস্যা নেই, তারপরেও তুমি যেভাবে খেতে বলবে আমি সেইভাবেই খাবো। লাল রঙের বস্তুটা কি? মরিচ ভর্তা, শুকনো মরিচের ভর্তা। আমি ঝাল খেতে পারি না। এই মরিচ ভর্তার বিশেষত্ব হচ্ছে ঝাল নেই বললেই হয়। বিশেষ প্রক্রিয়ায় শুকনো মরিচ থেকে ঝাল দূর করা হয়। বিশেষ প্রক্রিয়াটা শুনতে চান? শুনে আমার কোনো লাভ নেই, তবু বলো। শুকনো মরিচ লেবু পানিতে ডুবিয়ে রাখলে মরিচের ঝাল কমে যায়। ভিনেগারে ডুবিয়ে রাখলেও হয়। আমি ঝাল দূর করেছি লেবুর পানিতে ডুবিয়ে। বিচিত্র ধরনের রান্না বান্না তুমি কি কারো কাছে শিখেছো? না, নিজে মাথা কাটিয়ে বের করেছো। বেশিরভাগ রান্নাই আমি আমার নানির কাছ থেকে শিখেছি। নানি আমাকে রান্না শিখিয়েছেন, তার চেয়েও বড় কথা, রান্নার মন্ত্র শিখিয়েছেন। আমি প্রায় 20টার মতো রান্নার মন্ত্র জানি। মিসির আলি বিস্মিত হয়ে বললেন, রান্নার কি মন্ত্র আছে নাকি? লিলি সহজ ভঙ্গিতে বলল, হ্যাঁ, মন্ত্র আছে। এই মন্ত্র কাউকে শেখানো নিষেধ। মন্ত্র শেখালে তার পাওয়া যায় না। কিন্তু আপনি চাইলে আমি আপনাকে শেখাবো। আমি রান্না শিখতে চাচ্ছি না, কিন্তু মন্ত্রটা শিখব। মন্ত্রটা সত্যি শিখতে চান? শিখতে চাই, শুধু শুনতে চাই। যে কোনো একটা মন্ত্র বললেই হবে। লিলি বলল, এক এক রান্নার এক এক মন্ত্র। ছোট মাছ রান্নার মন্ত্রটা বলি। ছোট মাছের সঙ্গে তেল মশলা মাখাতে হয়। চুলায় হাঁড়ি দিয়ে আগুন দিতে হয়। হাঁড়ি পুরোপুরি গরম হয়ে যাওয়ার পর তেল মশলা মাখা মাছটা হাঁড়িতে দিয়ে মন্ত্রটা পড়তে হয় 10 বার। তারপর পানি দিতে হয়। পানি এমনভাবে দিতে হয় যেন মাছের উপর 2 আঙুল পানি থাকে। এই মন্ত্রের নাম হলো 10-2 মন্ত্র। পানি ফুটতে শুরু করলে রান্না শেষ। আরেকবার মন্ত্রটা পড়ে ফু দিয়ে হাঁড়ির মুখ বন্ধ করে হাঁড়ি নামিয়ে ফেলতে হবে। তরকারির বাটিতে ঢালার আগে আর ঢাকনা নামানো যাবে না। এখন মন্ত্রটা বলো। লিলি বলল, মন্ত্রটা অনেক লম্বা। শুরুটা এরকম, উত্তরে হিমালয় পর্বত, দক্ষিণে সাগর, আমি চুলার ধারে, ধোয়া বেসুমার, অগ্নি বিনা রন্ধন হবে প্রতিজ্ঞা আমার। অগ্নি আমার ভাই, জল আমার বোন, আমি কন্যা চম্পাবতী, শোনো মন্ত্র শোন। আশ্বিনে আশ্বিনা বৃষ্টি, কার্তিকে হিম, শরীরে দিয়েছি বন্ধন, আলিফ লাম মিম। মিসির আলি মন্ত্র শুনে হাসলেন। লিলি বলল, চাচাজি হাসবেন না। এই মন্ত্র পড়ে একবার ছোট মাছ রান্না করে দেখুন। 10 বার মন্ত্র পড়ার পর 2 আঙ্গুল পানি, আর কিছুই লাগবে না। মিসির আলি বললেন, লিলি, আমার ধারণা মন্ত্রটা হলো টাইমিং। সেই সময় মতো গ্রামগঞ্জে ঘড়ি ছিল না। রান্নার মতো তুচ্ছ বিষয়ে ঘড়ির ব্যবহারের প্রশ্নই আসে না। আমার ধারণা তখন মন্ত্র পড়ে সময়ের হিসাব রাখা হতো। তুমি যে মন্ত্রটা বললে, এই মন্ত্র 10 বার বলতে যত সময় লাগে ততটা সময় তেল মশলা মাখানো মাছ গরম চুলায় রাখলেই হবে। তুমি এক কাজ করো, ঘড়ি দেখে 10 বার মন্ত্র পড়তে কত সময় লাগে সেটা বের করো। তারপর মন্ত্রটা বের করো। তারপর মন্ত্র ছাড়া একবার রান্না করো, দেখবে রান্না ঠিকই হয়েছে। লিলি বলল, আপনার আসলেই অনেক বুদ্ধি। মন্ত্র যে কিছুই না, সময়ের হিসাব, এটা আমিও টের পেয়েছি, কিন্তু আমার অনেক সময় লেগেছে। আপনি সঙ্গে সঙ্গে ধরে ফেলেছেন। আপনি কি যে কোনো সমস্যার সমাধান সঙ্গে সঙ্গে করে ফেলেন? এই ক্ষমতা কি সত্যি আপনার আছে? মিসির আলি কিছু বললেন না। তিনি লক্ষ্য করলেন লিলি তীক্ষ্ণ চোখে তাকে দেখছে। সে কি কিছু বলার চেষ্টা করছে? প্রশ্নের ভিতরেও লুকানো প্রশ্ন থাকে। মেয়েটির এই প্রশ্নের ভিতর লুকানো কি কোনো প্রশ্ন আছে? লিলি বলল, মিষ্টি জাতীয় কিছু রান্না করিনি। আপনি কি মধু খাবেন? মধু এনে দেব? ওই দিন খলসা ফুলের মধু খেয়েছেন, আজ কেওড়া ফুলের মধু খান না। লিলি হঠাৎ গম্ভীর হয়ে বলল, আপনি কি আমাকে কিছু জিজ্ঞেস করতে চান? জিজ্ঞেস করতে চাইলে করতে পারেন। মিসির আলি বললেন, সুলতান চিঠিতে যে মেয়েটির কথা বলেছিল, ওই মেয়েটি সত্যিই আছে?
সালমা 16 বছর বয়স, অতীন্দ্রিয় ক্ষমতা সম্পন্ন মেয়ে। লিলি সহজ গলায় বলল, থাকবে না কেন, আছে। দূরবীনওয়ালাকে বললেই সে আপনাকে দেখাবে। মিসির আলি বললেন, মেয়েটা থাকে কোথায়? লিলি বলল, মেয়েটা কোথায় থাকে তা দিয়ে কি করবেন? মেয়েটার সত্যি কোনো ক্ষমতা আছে কিনা সেটা জানা জরুরি, তাই না? মেয়েটার সত্যি কি কোনো ক্ষমতা আছে? মেয়েটার শুধু যে ক্ষমতা আছে তা না, ভয়াবহ ক্ষমতা আছে। তুমি নিজে দেখেছ? হ্যাঁ, আপনি তাকে দেখেই অবাক হবেন। প্রথমে আপনার বিশ্বাস হবে না, ভাববেন ঠাট্টা করা হচ্ছে। মিসির আলি বললেন, তুমি কি সেই মেয়ে? লিলি হ্যাঁ সূচক মাথা নেড়ে খিলখিল করে হেসে ফেলল এবং প্রায় সঙ্গে সঙ্গে হাসি থামিয়ে গম্ভীর হয়ে বলল, চাচাজি শুনুন, মধু আপনাকে খেতেই হবে, ইচ্ছে না করলেও খেতে হবে। দূরবীনওয়ালা যদি শোনে আপনাকে মধু দেওয়া হয়নি তাহলে খুব রাগ হবে। আমাকে বলা হয়েছে যেন আজ কেওড়া ফুলের মধু দেওয়া হয়। মধু না খেলে সুলতান রাগ করবে। রাগের চেয়েও যেটা করবে সেটা হলো মেজাজ খারাপ। মিসির আলি বললেন, নিয়ে এসো তোমার মধু। লিলি বলল, সুন্দরবনের বানররা মধু কিভাবে খায় এই গল্প কি আপনি জানেন? না, জানি না। আপনি আঙ্গুলে মধু মাখিয়ে খেতে শুরু করুন, আমি গল্পটা করি। ছোট্ট বাচ্চাদের যেমন গল্প বলে খাবার খাওয়াতে হয়, আপনাকেও সেরকম গল্প বলে মধু খাওয়াবো। ঠিক আছে, শুরু করো তোমার গল্প। কোনো বানরের মধু খেতে ইচ্ছে করে সে তখন নদীর পাড়ে চলে যায়, সারা গায়ে কাদা মাখে, তারপর রোদে বসে সেই কাদা শুকায়, আবার যায় কাদায়, আবার হাঁটু হুটু করে কাদা গায়ে মাখে, আবারও রোদে শুকায়। এই প্রক্রিয়াটি কয়েকবার করার পর বানরের গায়ে শক্ত কাদার একটা স্তর পড়ে যায়। তখন সে মহানন্দে চাক ভেঙে মধু খায়। মৌমাছিরা কাদার স্তরে এসে তার গায়ে হুল ফোটাতে পারে না। বুলেট প্রুফ জ্যাকেটের মতো মৌমাছি প্রুফ কর্দম জামা। চাচাজি, ঘটনাটা কি আপনার কাছে ইন্টারেস্টিং লাগছে? হ্যাঁ, ইন্টারেস্টিং তো বটেই। সুন্দরবনের মধু নিয়ে আমি এর চেয়েও 100 গুণ ইন্টারেস্টিং একটা গল্প জানি, সেটা আজ বলবো না, অন্য একদিন বলবো। সন্ধ্যা থেকেই বৃষ্টি শুরু হয়েছে। বৃষ্টি যে মুষলধারে পড়ছে তা না, তবে বাতাস প্রবল বেগে বইছে। বাড়ির চারপাশে প্রচুর গাছপালা বলে ঝড়ের মতো শব্দ হচ্ছে। এমন ঝড় বৃষ্টির রাতে আকাশ দেখার প্রশ্নই আসে না। মিসির আলি দোতলায় তার ঘরে আধশোয়া হয়ে আছে। কিছুক্ষণ আগে রাতের খাবারের পর্ব শেষ করে এসেছেন। বিছানা থেকে আর নামতে হবে না, এটা ভেবেই শান্তি লাগছে। ঝড় বৃষ্টি শুরু হবার সঙ্গে সঙ্গেই আবহাওয়া শীতল হয়েছে, ঠান্ডা ঠান্ডা লাগছে। যতই সময় যাচ্ছে ততই ঠান্ডা বাড়ছে। মিসির আলি তার গায়ে পাতলা চাদর দিয়েছেন, কোল বালিশ আড়াআড়ি রেখে তার উপর পা তুলে দিয়েছেন। মোটামুটি আরামদায়ক অবস্থান। তার মাথার কাছে টেবিলের উপর একটা হ্যারিকেন এবং কেরোসিনের টেবিল ল্যাম্প। তাতেও ঘরে তেমন আলো হচ্ছে না। মিসির আলির হাতে অশ্বিনী কুমার বাবুর লেখা ডায়েরি, লেখা খুব স্পষ্ট পরিমাণে পেঁচানো। এই আলোয় পড়তে কষ্ট হচ্ছে, তারপরেও স্বস্তির কারণ আছে। হঠাৎ ইলেকট্রিসিটি চলে গিয়ে ঘর অন্ধকার হয়ে হবে না। ঢাকা শহরে ঝড় বৃষ্টি মানেই টেনশন, এই বুঝি ইলেকট্রিসিটি চলে গেল। বরকত এসে টেবিলে চায়ের ফ্লাক্স এবং কাপ রেখে যায়। দরজার ছিটকিনি ঠিক করে দিয়ে গেছে। মিসির আলি বরকতের সঙ্গে টুকটাক আলাপ চালাবার চেষ্টা করেছিলেন, লাভ হয়নি। মিসির আলির ধারণা কোনো এক বিচিত্র কারণে বরকত তাকে পছন্দ করছে না। ভালো দুর্যোগ শুরু হয়েছে। মিসির আলি গাছের ডাল ভাঙার শব্দ শুনলেন। ঝড় বৃষ্টির সময় গাছের পাখিরা কোনো ডাকাডাকি করে না, তারা একেবারেই চুপ হয়ে যায়, অথচ তাদেরই সবচেয়ে বেশি ডাকাডাকি করার কথা। কুকুররা মনে হয় প্রাকৃতিক দুর্যোগ পছন্দ করে না। মাঝে মাঝেই তাদের ক্রুদ্ধ গর্জন শোনা যাচ্ছে। তারা কেউ আলাদা আলাদা ডাকছে না, যখন ডাকছে তিনজনে একসঙ্গেই ডাকছে। মিসির আলি খুব মন দিয়ে ডায়েরি পড়ার চেষ্টা করলেন। শুধু কুকুররা যখন ডেকে উঠছে তখন মনোসংযোগ কেটে যাচ্ছে। কেন জানি কুকুরের ডাকটা শুনতে ভালো লাগছে না। অশ্বিনী কুমারের ডায়েরিটি ঠিক ডায়েরির আকারে লেখা না, অনেক অপ্রিয় জিনিস লেখা আছে। কিছু কিছু লেখাতে দিনক্ষণ স্থানকাল উল্লেখ করা, বেশিরভাগ লেখাতেই তারিখ নেই। বাজারের হিসেব আছে, চিঠির খসড়া আছে, আয়ুর্বেদ ওষুধের বর্ণনা আছে। ডায়েরির শুরুতে হয়েছে আয়ুর্বেদ ওষুধের বর্ণনা, গাত্রবর্ণ উজ্জ্বল এবং গৌর করিবার অবার্থ উপায়। পুন্নাগের কচি ফল দিয়া কাঠ প্রস্তুত করিতে হইবে। উক্ত কাঠ জাল দিয়া ভাসমান তৈল পাওয়া যাইবে। উক্ত তৈল সর্বাঙ্গে মাখিতে হয়। পুন্নাগের আরেক নাম রাজচম্পক। রামায়ণ মহাকাব্যে পুন্নাগের সুন্দর বর্ণনা আছে। রাবণ সীতাকে হরণ করিবার পরের অংশে আছে, রাম ভ্রাতা লক্ষ্মণকে নিয়ে বিষণ্ণ মনে হাঁটিতেছিলেন, হঠাৎ চোখে পড়ল পুন্নাগ পুষ্পের মেলা। তিল্যকাশক পুন্নাগ বকুলোদ্যম কামিনম রম্যপবন
রম্যপবন সম্বিদ্ধনম পদ্ম সম্পীড়িত কাম। নোট: আমি পূর্ণাঙ্গ তৈল প্রস্তুত করিবার চেষ্টা করিয়াছি। কাঁধ জাল দিলে তৈল প্রস্তুত হয় না, নিশ্চয়ই অন্য কোনো প্রক্রিয়া আছে। বৈদ্যদের নথিতে গাত্রবর্ণ ঔজ্জ্বল্যের নিমিত্ত রক্তচন্দন, অনন্তমূল এবং মঞ্জিষ্ঠার উল্লেখ আছে, তবে পুণ্যাগের সমকক্ষ কেহ নাই ইহা বারংবার বলা হইয়াছে। পুণ্যাগ প্রসঙ্গে আরও কোনো কৌতূহলোদ্দীপক তথ্য পাইলে লিপিবদ্ধ করা হইবে। এই পর্যন্ত লেখার পর 2টি পাতা খালি, কিছুই লেখা নেই। তৃতীয় পাতায় দিনক্ষণ দিয়ে তারা দর্শনের বর্ণনা। অদ্য 5ই জ্যৈষ্ঠ, ইংরেজি 20শে মে, মধ্যরজনী। বিভূতিবাবু হিসাব অনুযায়ী অদ্য রজনী 10 ঘটিকায় সারমেয় যুগল মধ্য গগনে অবস্থান করিবে। সারমেয় যুগল দর্শনের সমস্ত ব্যবস্থা সুসম্পন্ন করিয়াছি। কন্যাদের মাতাকে এই অপূর্ব দৃশ্য দেখিবার জন্য বলিয়াছি। তিনি শিরোপীড়ায় আক্রান্ত বলিয়া ব্যথিত হইয়াছি। জগতের কোনো মনোমুগ্ধকর দৃশ্য একা একা উপভোগ করা যায় না। আকাশ পরিষ্কার আছে, সন্ধ্যাকালে মেঘ ছিল, এখন মেঘ দূরীভূত হইয়াছে, ঈশ্বরের অসীম কৃপা। বিভূতিবাবুর পত্রানুযায়ী সারমেয় যুগলের একটির গলায় এই মণ্ডলের সর্বাপেক্ষা উজ্জ্বল তারকাটি অবস্থিত। এই তারকাটির প্রভা 3য় মাত্রার। তারকাটির নাম চার্লসের হৃদয়ে। সম্রাট প্রথম চার্লসের স্মৃতির উদ্দেশ্যে এই নামকরণ। সারমেয় যুগলের উল্লেখ বেদে আছে। ইহাদের বলা হইয়াছে যমের দুয়ারের প্রহরী। এই মণ্ডলের 2টি উজ্জ্বল তারকার একটির ভারতীয় নাম জ্যৈষ্ঠ কালকজ্ঞ, আরেকটির নাম কনিষ্ঠ কালকজ্ঞ। জ্যৈষ্ঠ কালকজ্ঞ একটি বিষম তারা এবং অত্যন্ত সৌন্দর্যমণ্ডিত। যে 4টি তারা দিয়া কন্যার হীরক নামক বিখ্যাত চিত্রটি গঠিত জ্যৈষ্ঠ কালকজ্ঞ তার একটি। আজ সারমেয় যুগল দেখিবার সৌভাগ্য যেন তার জন্য ভগবানের কাছে প্রার্থনা করিয়াছি। মিসির আলি দ্রুত পাতা উল্টালেন। ডায়েরিতে বিচিত্র সব লেখা আছে, জ্যামিতিক চিহ্ন আছে, তার ব্যাখ্যা আছে, জায়গায় জায়গায় টিকা টিপ্পনী আছে। যেমন জ্ঞান সম্পর্কে বলা হয়েছে, জ্ঞান দুই প্রকার, পবিত্র জ্ঞান, অপবিত্র জ্ঞান। অপবিত্র জ্ঞান ঈশ্বর কর্তৃক অনুমোদিত। আদি মানব আদমের পতন হইয়াছিল ঈশ্বর কর্তৃক অনুমোদিত জ্ঞান আহরণের জন্য। অনুমোদিত জ্ঞান অতীব রহস্যময় জ্ঞান, যদিও পরিত্যাগ লাভের জন্য এই জ্ঞানের প্রয়োজন নেই। পুণ্যাগ ফুলের কথা কয়েক পাতা পরেই আবার পাওয়া গেল। পুণ্যাগ: সৌরভং ভুবন এওহপি বিদিতং পুষ্পেন লোকত্রং কীর্তি কীজ দিগঙ্গানগরতা কিন্তে চ কেদং শীর্ণ সর্বান্নেব গুণানি জন্নিগিরিতি পুণ্যাগে তে সুন্দরম উজ্জ্বলজ্জি খোলু কোটরেশু গরল জ্বালানো দিয়ে জিহিব্বালি। অর্থ: হে পুণ্যাগ, তোমার সুগন্ধ ত্রিভুবন খ্যাত, তোমার যশ ও খ্যাতি দিগারঙ্গা নিজ অঙ্গনে ছড়াইয়া রাখে। শুধু তোমার একটি অখ্যাতি, তোমার শরীরের কোটরে বাস করা বিষধর সর্প। নোট: পুণ্যাগ বৃক্ষের কোটরে বিষধর সাপ বাস করে, এই তথ্য জানা ছিল না। হায়, এই বিপুল বসুধায় কত অল্পই আমি জানি। দরজায় খটখট শব্দ হচ্ছে। বই নামিয়ে মিসির আলি বললেন, কে? চাচাজি, আমি মিলি। আপনার কিছু লাগবে? না, আমার কিছু লাগবে না। আপনার ঘরের ছিটকিনি বরকতকে ঠিক করতে বলেছিলাম। বরকত ঠিক করেছে? হ্যাঁ, ঠিক করেছে। ছিটকিনি লাগিয়েছে? না, ছিটকিনি লাগিয়ে ঘুমবেন, ভুলবেন না যেন। কুকুরগুলি মাঝে মাঝে সিঁড়ি বেয়ে দোতলায় ওঠে, এই জন্য বলছি। হঠাৎ ঘুম ভেঙে যদি দেখেন আপনার মাথার কাছে অ্যালসেশিয়ান, তাহলে ভয়ে হার্ট ফেল করবেন। অবশ্যই ছিটকিনি লাগিয়ে ঘুমাবো। তুমি বাইরে দাঁড়িয়ে কথা বলছো কেন? ভিতরে এসো। আপনি আসতে বলছেন না, এই জন্য আসতে পারছি না। আমি আপনার জন্য পান নিয়ে এসেছি। এসো, ভিতরে এসো। লিলি পানের বাটা হাতে ঘরে ঢুকলো। হাসি মুখে বলল, আমাকে আপনার কাছে পাঠিয়েছে দূরবীনলা। আমার দায়িত্ব হলো আপনাকে জাগিয়ে রাখা। কেন বলো তো? দূরবীনলার ধারণা হয়েছে কিছুক্ষণ বৃষ্টি হবার পর আকাশ পরিষ্কার হয়ে যাবে, তখন তারা দেখা হবে। বৃষ্টির পর আকাশ নাকি ঝকঝকে হয়ে যায়, তখন তারা দেখার আসল মজা। ও আচ্ছা, আপনি একবার ঘুমিয়ে পড়লে তো আর আপনাকে জাগানো ঠিক হবে না, তাই আপনাকে জাগিয়ে রাখার চেষ্টা। এখন বলুন, কি করলে আপনি জেগে থাকবেন? জেগে থাকা আমার কোনো সমস্যা না, আমি সারা রাত জাগি। তুমি আমাকে জেগে থাকতে বলছো, তাই জেগে থাকবো। অশ্বিনীবাবু ডায়েরি পড়েছেন? মরা মানুষের ডায়েরি পড়ে লাভ কি বলুন তো? মানুষটা তো মরেই গেছে, এর চেয়ে জীবিত মানুষের ডায়েরি পড়া ভালো। আপনি এত আগ্রহ করে পুরনো ডায়েরি পড়েন, জানলে আমি ডায়েরি লেখার অভ্যাস করতাম। চাচাজি, নিন পান খান। মিসির আলি পান হাতে নিলেন।
লিলি চেয়ার টেনে খাটের পাশে বসেছে, তাকে ক্লান্ত লাগছে। পরপর দুবার হাই তুলল। মিসির আলি বললেন, তোমার ঘুম পাচ্ছে, তুমি ঘুমিয়ে পড়ো। সুলতানকে বলে রেখো বৃষ্টি কমলে যেন আমাকে খবর দেয়, আমি জেগে থাকবো। আমার সঙ্গে গল্প করতে আপনার ভালো লাগছে না? আপনার মন পড়ে আছে অশ্বিনী বাবুর লেখাতে, ঠিক বলছিলেন চাচাজি? মিসির আলি বললেন, ডায়েরিটা পড়ে শেষ করতে ইচ্ছে হচ্ছে, এটা ঠিক। তার মানে এই না তোমার সঙ্গে কথা বলতে ভালো লাগছে না। তুমি খুব গুছিয়ে কথা বলো। লিলি বলল, অশ্বিনী বাবুর ডায়েরি পড়ে কি তথ্য বের করলেন বলুন শুনি। মাত্র তো পড়া শুরু করেছি। যা পড়েছেন সেখান থেকে এখনো ইন্টারেস্টিং কিছু বের করতে পারেননি? পুণ্যাক ফুলের কথা লেখা আছে, খুব আগ্রহ করে লেখা। এই ফুল বেটে গায়ে মাখলে গায়ের রং উজ্জ্বল হয় বলে তিনি লিখেছেন। এর থেকে ধারণা করা হয় যে গায়ের রং নিয়ে তিনি খুবই চিন্তিত ছিলেন। আমার ধারণা তার মেয়েগুলির গায়ের রং ছিল কালো। তিনি মন্দিরে কালী মূর্তি প্রতিষ্ঠা করেন যে কালী হলো গৌড়কালী, অর্থাৎ কালীর গায়ের রঙও সাদা। তার মানে গায়ের রঙের প্রতি অশ্বিনী বাবুর মনে অবসেশন তৈরি হয়েছিল। লিলি মুগ্ধ গলায় বলল, বাহ, আপনি তো চট করে একটা ব্যাপার ধরে ফেলেছেন। মিসির আলি বললেন, আমি একটা হাইপোথিসিস দাঁড় করিয়েছি। হাইপোথিসিসটা সত্যি কিনা তা এখনো প্রমাণ করা হয়নি। লিলি একটু ঝুঁকে এসে গলা নামিয়ে বলল, আচ্ছা চাচাজি, মাঝে মাঝে কিছু বাড়ি যে অভিশপ্ত হয়, এটা কি আপনি জানেন? মিসির আলি সোজা হয়ে বসতে বসতে বললেন, অভিশপ্ত বাড়ি বলে কিছু নেই। বাড়ি হলো বাড়ি, ইট পাথরের একটি স্ট্রাকচার, আর কিছুই না। লিলি বলল, চাচাজি, আমার কথা শুনুন। এমন অনেক বাড়ি আছে যেখানে বিশেষ কিছু ঘটনা বারবার ঘটতে থাকে, একটা চক্রের মতো ব্যাপার, চক্র ঘুরতে থাকে। এই বাড়িটাও সেরকম একটা বাড়ি। তার মানে এই বাড়িটাও একটা চক্রের মধ্যে পড়ে। আপনি এমন একজন বুদ্ধিমান মানুষ, আপনার চোখে চক্রটা পড়ছে না কেন? মিসির আলি বললেন, চক্র বলে কিছু নেই লিলি। লিলি চাপা গলায় বলল, চক্র অবশ্যই আছে। অশ্বিনী বাবু তার বাড়িতে গৌড় কালী মূর্তি প্রতিষ্ঠা করেছিলেন। সুলতানও কি তাই করেনি? মন্দিরে সে কি একটা মূর্তি রাখেনি? চাচাজি, আমার ভালো লাগছে না, আমি যাচ্ছি, আপনি ঘুমিয়ে পড়ুন। আজ রাতে বৃষ্টি থামবে না, সারা রাত বৃষ্টি হবে, কালও বৃষ্টি হবে। বিছানা থেকে নেমে ছিটকিনি লাগান, শেষে দেখা যাবে ছিটকিনি না লাগিয়ে আপনি ঘুমিয়ে পড়েছেন। এই বাড়িতে কখনো ছিটকিনি না লাগিয়ে ঘুমোবেন না, কখনো না। মিসির আলি বিছানা থেকে নামলেন, দরজায় ছিটকিনি লাগালেন, বিছানায় এসে বসলেন। অশ্বিনী বাবুর ডায়েরি এখন তার আর পড়তে ইচ্ছে করছে না। বৃষ্টির বেগ আরো বাড়ছে, গাছের পাতার শো শো শব্দ হচ্ছে। মিসির আলি চোখ বন্ধ করে শুয়ে আছে। তার খুবই অস্থির লাগছে। চক্রের ব্যাপারটা মাথা থেকে দূর করতে পারছেন না। বিশ্ব ব্রহ্মাণ্ডের চক্র তো আছেই। পৃথিবী ঘুরছে সূর্যের চারিদিকে, প্রতিবার একই জায়গায় ঘুরে আসছে। ঘুরছে গ্যালাক্সি, অতি ক্ষুদ্র যে ইলেকট্রন সেও ঘুরপাক খাচ্ছে নিউক্লিয়াসের চারিদিকে। পদার্থের সর্বশেষ অবস্থা ল্যাপটনস, এর ভর নেই, চার্জ নেই, অস্তিত্ব নেই, শুধু আছে ঘূর্ণন, স্পিন। জন্মের পর মৃত্যু, জীবনচক্র, বিগ ব্যাং, এই মহাবিশ্ব তৈরি হলো, মহাবিশ্ব ছড়িয়ে পড়েছে। কোনো এক সময় আবার তা সংকুচিত হতে শুরু, এক বিন্দুতে মিলিত হবে, আবার বিগ ব্যাং, আবারও মহাবিশ্ব ছড়াবে। মিসির আলি কখন ঘুমিয়ে পড়লেন নিজেই জানেন না। তার ঘুম ভাঙল নিঃশ্বাসের শব্দে। কে যেন তার গায়ে গরম নিঃশ্বাস ফেলছে। খুবই স্বাভাবিক ব্যাপার। ঘরের দরজা বন্ধ, বাইরে কারো ঢোকার কোনো পথ নেই। মিসির আলি চোখ মেলালেন। হারিকেনের আলোয় স্পষ্ট দেখলেন একটা বিশাল কুকুর। কুকুরটা তার মুখ মাথার কাছে এনে গরম নিঃশ্বাস ফেলছে। পশুদের চোখ অন্ধকারে সবুজ দেখায়, এর চোখও সবুজ। তাকিয়ে আছে এক দৃষ্টিতে। মিসির আলি চোখ বন্ধ করে ফেললেন। ব্যাপারটা স্বপ্ন তো বটেই, অত্যন্ত জটিল স্বপ্ন, যা মস্তিষ্কের অতল গহ্বর থেকে উঠে এসেছে। কুকুরটা চাপা শব্দ করছে, এই শব্দ স্বপ্নের অংশ। কুকুরটা এখন খাট থেকে দূরে সরে যাচ্ছে। এই তো এখন ফিরে আসছে, আবার যাচ্ছে। এখন সে খাটের চারদিকে ঘুরপাক খেতে শুরু করেছে। কুকুরটা ঘুরছে চক্রাকারে। আবারও সেই চক্র চলে এলো। চক্রের হাত থেকে মানুষের মুক্তি নেই। মিসির আলি চোখ মেললেন, অতি সাবধানে মাথা ঘুরিয়ে তাকালেন দরজার দিকে। দরজা খোলা। খোলা দরজা দিয়ে ঠান্ডা বাতাস আসছে। বৃষ্টি থেমে গেছে, বাতাস আর হচ্ছে না। দরজা খুললো কিভাবে? বাইরে থেকে দরজা খোলার কোনো ব্যবস্থা কি আছে? এটা নিয়ে চিন্তা করার কোনো অর্থ আছে? কোনোই অর্থ নেই। স্বপ্নে বন্ধ দরজা, খোলা দরজা বলে কিছু নেই। স্বপ্নের লজিক খুঁজতে যাওয়া অর্থহীন। রাত কত হয়েছে? টেবিলের উপর হাত ঘড়িটা রাখা আছে। ঘড়ি দেখতে হলে তাকে উঠে বসতে হবে, তাতে শব্দ হবে, কুকুরের দৃষ্টি আকর্ষণ করা হবে। এই কাজটা এখন কিছুতেই করা যাবে না। ভয়ঙ্কর অ্যালসেশিয়ান কুকুর, তার মনে কোনো রকম সন্দেহ উপস্থিত হলেই সে ঝাঁপ দিয়ে পড়বে।
মিসির আলির হাত পা ঠান্ডা হয়ে এলো। খুব পানির তৃষ্ণা হচ্ছে, তৃষ্ণায় বুকের ছাতি ফেটে যাচ্ছে। এই তৃষ্ণাবোধ মিথ্যা, কারণ পুরো ব্যাপারটাই মিথ্যা। তিনি স্বপ্ন দেখছেন, এর বেশি আর কিছুই না। কুকুরটা যদি তার উপর ঝরে তার কিছুই হবে না, বরং লাভ হবে, দুঃস্বপ্ন ভেঙে যাবে। তিনি মিথ্যি জাগবেন না, সত্যিকার অর্থেই জাগবেন। তখন যদি তৃষ্ণা থাকে তাহলে পানি খাবেন, তৃষ্ণা না থাকলে চা খাবেন, চা খাবার পর একটা সিগারেট। মিসির আলি খুব সাবধানে বিছানায় উঠে বসলেন। কুকুরটা হাঁটা বন্ধ করে স্থির হয়ে গেল, এক দৃষ্টিতে তাকিয়ে আছে, তার লেজ নড়ছে। এর মানে কি? সে কি ঝাঁপ দেওয়ার প্রস্তুতি নিচ্ছে? মিসির আলি তখন মনে প্রাণে চাচ্ছেন কুকুরটা তার উপর ঝাঁপ দিয়ে পড়ুক, স্বপ্ন ভেঙে যাক। কুকুর ঝাঁপ দিচ্ছে না, সে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। আচ্ছা, অশ্বিনী বাবুর কি কুকুর ছিল? জিজ্ঞেস করে জানতে হবে। দরজায় শব্দ হলো, ঠক ঠক করে মস্কটের মতো শব্দ করলো, যেন কেউ কোনো সংকেত দিচ্ছে। মিসির আলি দরজার দিকে তাকালেন। খোলা দরজায় ওপাশে কাউকে দেখা যাচ্ছে না। তবে কি যে আছে তা বোঝা যাচ্ছে। যে আছে তাকে মিসির আলি চেনেন না, কিন্তু কুকুরটা চেনে। সে দরজার কাছে এগিয়ে যাচ্ছে, কুকুরটা সিঁড়ি বেয়ে নামছে, তার নামার শব্দ পাওয়া যাচ্ছে। মিসির আলি দ্রুত বিছানা থেকে নামলেন, দরজা বন্ধ করে ছিটকিনি টেনে দিলেন। টেবিলের কাছে এসে ঘড়ি দেখলেন, রাত 3:25। তিনি পরপর 2 গ্লাস পানি খেলেন, তারপরেও তৃষ্ণা কমছে না। তিনি খুব যে চিন্তিত বোধ করছেন তাও না। স্বপ্নে যে কোনো সময় যে কোনো কিছু ঘটতে পারে। স্বপ্ন ফিজিক্সের সূত্র মেনে চলে না। হয়তো এক্ষুনি দেখা যাবে কুকুরটা বন্ধ দরজা ভেদ করে চলে এসেছে। সে একা আসেনি, সঙ্গী দুজনকেও নিয়ে এসেছে। মানুষের মতো কথা বলা শুরু করতে পারে। না, তা করবে না। স্বপ্ন ফিজিক্সের সূত্র না মানলেও সাধারণ কিছু নিয়ম মানে। 8-9 বছরের বাচ্চা যদি কুকুর স্বপ্নে দেখে, তাহলে সেই কুকুর তার সঙ্গে কথা বলতে পারে। মিসির আলি যে কুকুর দেখবেন সেই কুকুর কথা বলবে না। তিনি কি করবেন বুঝতে পারছেন না। বিছানায় উঠে আবার ঘুমিয়ে পড়ার ব্যবস্থা করবেন, নাকি হাঁটাহাঁটি করবেন? মিসির আলি জানালার কাছে চলে গেলেন। যদি কুকুরটাকে দেখা যায়। চেরি গাছের নিচে কেউ কি আছে? হ্যাঁ, আছে তো বটেই। ওই তো হুইল চেয়ারটা দেখা যাচ্ছে। হুইল চেয়ারের পেছনে আছে বরকত। রাত 3:25 ওরা দুজন কি করছে? তারা কি তারা দেখার প্রস্তুতি নিচ্ছে? হঠাৎ মিসির আলির বুকে একটা ধাক্কার মতো লাগলো। তিনি অবাক হয়ে দেখলেন হুইল চেয়ারে বসা মানুষটি উঠে দাঁড়িয়েছে। এই তো হাঁটতে শুরু করছে। মন্দিরের দিকে কি যাচ্ছে? হ্যাঁ, ওই দিকেই যাচ্ছে। এখন সিগারেট ধরেছে, আবার ফিরে আসছে। হাতের জ্বলন্ত সিগারেট এখন ফেলে দিল। এই মানুষটি যে সুলতান, তাতে কোনো সন্দেহ আছে? না, কোনো সন্দেহ নেই। মানুষটা আবার হাঁটতে শুরু করেছে। মিসির আলি তীক্ষ্ণ চোখে তাকিয়ে আছেন। না, মানুষটা মন্দিরে যাচ্ছে না, সে মন্দিরের পিছনে যাচ্ছে। মন্দিরের পিছনে আছে কুয়া। এখান থেকে কুয়া দেখা সম্ভব না, কিন্তু স্বপ্নে সম্ভব। মিসির আলি কুয়া দেখার জন্য অপেক্ষা করছেন। কুয়া দেখা গেল না। মানুষটা চোখের আড়াল না হওয়া পর্যন্ত মিসির আলি তাকিয়ে রইলেন। মিসির আলির মাথায় সমুদ্র গর্জনের মতো শব্দ হচ্ছে, সমুদ্রের ঢেউ আছড়ে পড়ার শব্দ। মনে হচ্ছে কাছেই কোনো সমুদ্র আছে। বড় বড় ঢেউ উঠছে, ঢেউয়ের মাথায় সমুদ্রের ফেনা। মাথা এলোমেলো লাগছে। সূর্য ওঠার আগেই মিসির আলির ঘুম ভাঙল। অন্ধকার মাত্র কাটতে শুরু করেছে। টেবিলে রাখা হারিকেন নিভে গেছে। টেবিল ল্যাম্প দপ দপ করছে, যে কোনো মুহূর্তেই নিভবে। মনে হচ্ছে হিসেব করে তেল দেওয়া, সূর্যের আলো ফুটবে আর এরা নিভে যাবে। মিসির আলি প্রথমেই তাকালেন দরজার দিকে। ছিটকিনি লাগানো আছে, দরজা বন্ধ। তিনি বিছানায় উঠে বসে মেঝের দিকে তাকালেন। মেঝে ঝকঝক করছে। ঝড় বৃষ্টির রাতে কোনো কুকুর উঠে এসে মেঝেতে তার পায়ের দাগ থাকতো। মেঝেতে কোনো দাগ নেই। গত রাতে তিনি মোটামুটি ভয়াবহ একটা দুঃস্বপ্নই দেখেছিলেন। সে বিষয়ে এখন আর সন্দেহ থাকার কারণ নেই। তবু সন্দেহটা যাচ্ছে না। তিনি বিছানা থেকে নামলেন, দরজা খুলে বারান্দায় এসে দাঁড়ালেন। সব নদীটা পাঁচিল দিয়ে ঘেরা বাড়ির সঙ্গে দেখা যাচ্ছে না। মনে হচ্ছে এই বাড়িটার সঙ্গে নদীর কোনো যোগ নেই। নদী দেখতে ভালো লাগছে না। ভেতরের উঠোনে একটা জলচৌকির উপর বরকত দাঁড়িয়ে আছে। তার হাতে পেতলের বদনা। সে মিসির আলিকে দেখতে পায়নি। মিসির আলি ডাকলেন, এই বরকত। বরকত ভয়াবহভাবে চমকে উঠল। হাত থেকে বদনা জলচৌকিতে পড়ে ঝন ঝন শব্দ হলো। এতটা চমকানোর কোনো কারণ নেই। মিসির আলি বললেন, কি করছো? নামাজে রুজু করি, ফজরের নামাজ। মিসির আলি বিস্মিত হলেন। এত দীর্ঘ বাক্য বরকত তার সঙ্গে এর আগে কখনো বলেনি। তোমার কুকুর বাঁধা আছে?
জি বান্দা, আসেন নিচে আসেন। মিসির আলি নিচে নেমে এলেন। বরকত বলল, চা খাইবেন? মিসির আলি বললেন, গরম চা খেতে পারলে ভালো হতো, নামাজ শেষ কইরেই চা দিতাছি। তোমার কুকুরগুলো কোথায় একটু দেখি। বরকত আঙুল উঁচিয়ে পেয়ারা গাছের সঙ্গে বাঁধা কুকুরগুলি দেখালো। গলা নামিয়ে বলল, কাছে যান, শৈলে হাত দেন। কুকুরগুলি দেখালো। গলা নামিয়ে বলল, কাছে যান, শৈলে হাত দেন, আপনাকে কিচ্ছু বলবে না। কিছু বলবে না? বরকত চাপা গলায় বলল, একটা ঘটনা ঘটাইছি। আপনার জুতা আর কাপড় তারে শুকাইয়া দিছি, অহন আর এরা আপনার শৈলের গন্ধ চিনে। মিসির আলি বললেন, কাজটা তুমি নিজ থেকে করতে বলনি, কেউ তোমাকে করতে বলেছে? কে বলেছে? বরকত জবাব দিল না, এক দৃষ্টিতে তাকিয়ে রইল। মিসির আলির মনে হলো বরকত তার আগের অবস্থায় ফিরে গেছে, এখন আর কথা বলবে না, কিছু জিজ্ঞেস করলে অদ্ভুত ভঙ্গিতে তাকিয়ে থাকবে। মিসির আলি বললেন, গেট খুলে দাও, নদীর পাড়ে বেড়াতে যাব। এত কাছে নদী, অথচ দেখাই হয়নি। বরকত বলল, গেট খুলে যাইব না, বড় সাহেবের নিষেধ আছে। নিষেধ? যে নিষেধ, আমি খুলতে চাইলেও খুলতে পারবো না, চাবি থাকে বড় সাহেবের কাছে। চাবি সবসময় বড় সাহেবের কাছে থাকে? বরকত শীতল গলায় বলল, সব সময় চাবি ওনার কাছে থাকে না, যখন আপনার মধ্যে আসে তখন চাবি ওনার কাছে থাকে। মিসির আলি বললেন, তাতে অতিথিরা পালিয়ে যেতে না পারে এই জন্য? কি জন্য সেইটা আমি জানি না, বড় সাহেব জানে। আচ্ছা ঠিক আছে, তুমি নামাজ পড়তে যাও, তোমার নামাজে দেরি হয়ে যাচ্ছে, শেষে নামাজ কাজা হবে। বরকত গম্ভীর মুখে বলল, ফজরের নামাজ দুপুর পর্যন্ত কাজা হয় না, এর একটা ইতিহাস আছে। ইতিহাসটা জানেন? বলো শুনি। নবী করিম একবার দেরি কইরা ঘুম থেকে উঠলেন, নবীরে করিমের জন্য আমরা মাপ পাইছি। এটা জানতাম না, ভদ্রলোকেরা জানতাম না। ভদ্রলোকেরা সব বিষয় জানে, ধর্মকর্ম বিষয় জানে না, এটা একটা আফসোস। আফসোস তো বটেই। বরকত, তোমার সঙ্গে কথা বলে ভালো লাগলো, আমি বাগানের দিকে যাচ্ছি, তুমি নামাজ শেষ করে চা নিয়ে এসো। 2 কাপ চা আনবে, আমার জন্য 1 কাপ, তোমার জন্য 1 কাপ। আমরা চা খেতে খেতে গল্প করব। ভালো কথা, আমি যখন তোমাকে ডাকলাম তুমি তো ভয় পেলে কেন? ভয়ে হাত থেকে একেবারে বদনা পড়ে গেল। বরকত জবাব দিল না, তার ঠোঁটের কোনায় অস্পষ্ট হাসির দেখা গেল। মিসির আলি হাঁটতে শুরু করলেন, চেরি গাছের নিচে এসে দাঁড়ালেন। তার দৃষ্টি মাটির দিকে। হুইল চেয়ারের কোনো দাগ আছে কি মাটিতে? থাকার কোনো কারণ নেই। কাল রাতে যা দেখছেন তা পুরোটাই স্বপ্ন। এই সত্য সন্দেহাতীতভাবে সত্য। তারপরেও দেখা, মানুষের মন এমন যে একবার কোনো বিষয়ে সন্দেহ উপস্থিত হলে সেই সন্দেহ আর যেতেই চায় না। হুইল চেয়ারের পায়ের রেখা ভেজা মাটিতে আছে। মিসির আলি ভুরু কুঁচকিত হলো। স্বপ্নের একটি অংশ। মানুষ যেমন মিথ্যা কথা বলার সময় মিথ্যার সঙ্গে কিছু সত্য মিশিয়ে দেয়, স্বপ্নেও কি সেরকম ঘটে? মস্তিষ্ক স্বপ্নের সঙ্গে সামান্য বাস্তব মিশায়। মিসির আলি হুইল চেয়ারের দাগ ধরে এগোতে লাগলেন। তাকে বেশি দূর যেতে হলো না, তার আগেই থমকে দাঁড়াতে হলো। লাইব্রেরি ঘরের বারান্দা থেকে সুলতান বললেন, স্যার কি করছেন? সুলতানের গলায় চাপা কৌতূহল। মিসির আলি বললেন, কিছু করছি না, হাঁটছি, প্রাতঃ ভ্রমণ বলতে পারো। আমার কাছে মনে হচ্ছিল মাটিতে কি যেন খুঁজতে এগোচ্ছেন। কি খুঁজছেন? হুইল চেয়ারের পায়ের দাগ? মিসির আলি বললেন, হ্যাঁ, কাল রাতে হুইল চেয়ার নিয়ে বাগানে ঘুরেছ, কোথায় কোথায় গিয়েছিলে তাই ভাবছিলাম। এই অনুসন্ধানের ব্যাপারে আপনার বিশেষ কোনো কারণ আছে কি? না, তেমন কোনো কারণ নেই। শেষ রাতের দিকে বৃষ্টি থামলো, আকাশ পরিষ্কার ছিল, আমি বাগানে ঘুরছিলাম এবং আকাশ দেখছিলাম। সুলতান হুইল চেয়ার নিয়ে লাইব্রেরির ঘরের বারান্দা থেকে নিচে নামতে শুরু করলো। হুইল চেয়ারে বারান্দা থেকে বাগানে নামছে সাবধানে। সুলতান সহজ গলায় বলল, পঙ্গু মানুষের মাঝে মাঝে ঘুরে বেড়াতে ইচ্ছে করে, বাগানে যেতে ইচ্ছে করে। শীতের সময় বাগানে ঘুরে বেড়ানো সহজ, বর্ষার সময় বেশ কঠিন, কাদায় চাকা ডেবে যায়, তখন পেছন থেকে কাউকে ঠেলতে হয়। স্যার, আপনার রাতের ঘুম ভালো হয়েছিল? হ্যাঁ, ভালো হয়েছে। বেশ ভালো নাকি মোটামুটি ভালো? বেশ ভালো। আপনি কি আর্লি রাইজার? না, আজ কিভাবে যেন ঘুম ভেঙে গেছে। আমার কপালে সূর্যোদয়ের দৃশ্য নেই, তাই সূর্যাস্তের দৃশ্য। সুলতান হালকা গলায় বলল, আমার কপালে সূর্যোদয়ের দৃশ্য প্রচুর পরিমাণে আছে। আমি রাতে ঘুমাই না, সকালে সূর্য দেখে ঘুমোতে যাই, আমার কপালে সূর্যাস্ত নেই। মিসির আলি বললেন, আমি তোমাকে ঘুম থেকে বঞ্চিত করেছি, যাও শুয়ে পড়ো। সুলতান বলল, না, আজ আমি আপনার সঙ্গে গল্প করব। চলুন নীল মরিচ গাছটার কাছে যাই। আপনি বেদিতে বসবেন, আমি বসবো হুইল চেয়ারে, আমাদের আই লেভেল ঠিক থাকবে। চেয়ারে আমাদের আই লেভেল ঠিক থাকবে। মিসির আলি বললেন, বরকতকে চা নিয়ে আসতে বলেছিলাম, তুমি চা খাবে? খেতে পারি,
চায়ে চিনি কতটুকু খাও? কেন জানতে চান বলুন তো? বিশেষ কোনো কারণ নেই, এমনি জিজ্ঞেস করলাম। 2 চামচ। আমার ধারণা ছিল তুমি চায়ে চিনি খাও না। এরকম ধারণা হবার কারণ কি? মধু খাও না তো, তাই ভাবলাম মিষ্টি জাতীয় কিছুই খাও না। সুলতান শীতল গলায় বলল, মধু খাই না আপনাকে কে বলল? মেসির হাসি মুখে বললেন, কেউ বলেনি। আমার ধারণা তুমি খাও না, অন্যদের আগ্রহ করে খাওয়াও। আমার ধারণাটা কি ঠিক? হ্যাঁ, আপনার ধারণা ঠিক। আমি মধু খাই না, এই ধারণা আপনার কেন হলো এটা বুঝতে পারছি না। ব্যাখ্যা করবেন? আমার সিক্স সেন্স এরকম বলছিল। সুলতান কঠিন গলায় বলল, সিক্স সেন্স বলে কিছু নেই। এটা আপনি যেমন জানেন আমিও জানি। আমি মধু খাই না, এটা কেন বললেন? সুলতান তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে। সে বড় বড় করে নিঃশ্বাস নিচ্ছে। তার হাতের মুঠিবদ্ধ। প্রতিটি লক্ষণ বলে দিচ্ছে সে রেগে গেছে। রাগ সামলাতে পারছে না। মিসির আলী সুলতানের রাগটাকে তেমন গুরুত্ব দিলেন বলে মনে হলো না, যেন তিনি ধরেই নিয়েছেন সুলতান রাগবে। মিসির আলী গাছের বেদিতে পা তুলে বসলেন। স্বাভাবিক গলায় বললেন, সুলতান, তোমার কাছে কি সিগারেট আছে? দিনের প্রথম চাটা সিগারেট দিয়ে খেতে হয়। আমি আমার প্যাকেট ভুলে রেখে এসেছি। সিগারেট হাতে নিয়ে বসে থাকি, এর মধ্যে চা চলে আসবে। সিগারেট হাতে বসে থাকার মধ্যেও আনন্দ আছে। যারা ধূমপান করে না তারা সুস্বাস্থ্য আনন্দ পায়, সিগারেট হাতে বসে থাকা আনন্দটা পায় না। বরকত চা নিয়ে এসেছে, দুজনের জন্যই চা এনেছে। সুন্দর কাপে করে মিসির আলীর জন্য চা আর নিজের জন্য গ্লাস ভর্তি চা। মিসির আলী বললেন, বরকত, তুমি কাপটা তোমার বড় সাহেবকে দাও, আর আমি তোমার গ্লাসে করে চা খাবো। গ্লাস ভর্তি করে চা খাওয়ার আলাদা আনন্দ আছে। কাপের চা বাইরে থেকে দেখা যায় না, গ্লাসের চা দেখা যায়। সুলতান, আমি মধু খাই না, এই ধারণার পিছনে আপনার ব্যাখ্যাটা এখন শুনি। আমি ব্যাখ্যাটা শোনার জন্য অপেক্ষা করছি। আমার ব্যাখ্যা খুবই সহজ। তুমি আমাকে মধু দেবার সময় নাক মুখ কুঁচকে ফেলেছিলে, রিফ্লেক্স অ্যাকশন। যেখান থেকেই বুঝলাম তুমি মধু খাও না। খেলে যে মধুটা আমাকে খেতে দিয়েছো সেটা খাও না। তাহলে শুধু সিক্স সেন্সের কথা কেন বললেন? আমি একটা ছোট্ট পরীক্ষা করলাম। আমি দেখলাম সিক্স সেন্সের কথা শুনে তুমি চমকে গেলে, খানিকটা রেগেও গেলে। চমকাও কিনা এটা ছিল আমার পরীক্ষা। বরকত দেখি যা ভালো বানায়। সুলতান তাকিয়ে আছে, মনে হচ্ছে সে অপেক্ষা করছে মিসির আলী কি বলবেন তা শোনার জন্য। মিসির আলী সিগারেটে লম্বা টান দিয়ে বলল, তুমি যখন বললে সুন্দরবনে নানান ধরনের ফুলের মধু পাওয়া যায়, খলিশা ফুলের মধু, কেওড়া ফুলের মধু, গরান ফুলের মধু, তখন হঠাৎ আমার মনে হলো অনেক বিষাক্ত ফুলও তো প্রকৃতিতে আছে, যেমন ধরো ধুত্রা ফুল। এমনকি হতে পারে না যে কিছু মৌমাছি ধুত্রা ফুল থেকে মধু নেয়? সেই সব ফুলে ধুত্রার ভয়ঙ্কর বিষ, আর সেই বিষ হলো এ ভেরি পাওয়ারফুল হালকিউনিং ড্রাগ, যা মানুষের চিন্তার কাজ করে, চেতনাকে পাল্টে দেয়, রিয়েলিটির ভুল ব্যাখ্যা করে। সুন্দরবন হলো একটা ট্রপিক্যাল ফরেস্ট, পৃথিবীর সবচেয়ে বড় ম্যানগ্রোভ বন, যেখানে ধুত্রা ফুল থাকারই কথা। তুমি বলো, থাকবে না? হ্যাঁ, থাকবে, এবং আছে। সুন্দরবনের ভিতরে মাঝে মাঝে হঠাৎ কিছু ফাঁকা জায়গা পাওয়া যায়, সেখানে প্রচুর ধুত্রা ফোটে। সেই সব থেকে মৌমাছিরা মধু সংগ্রহ করে। সব মৌমাছি করে না, বিশেষ এক ধরনের মৌমাছি করে। এদের মৌমাছিও বলে না, বলে মৌ পোকা। মিসির আলী বললেন, যে কোনোভাবেই হোক, বিশেষ ধরনের এই মধু তোমার সংগ্রহে আছে। তার খানিকটা তুমি আমাকে 2 দফায় খাইয়েছ, যে কারণে আমি ভয়ঙ্কর দুঃস্বপ্ন দেখেছি। দুঃস্বপ্নের সঙ্গে বাস্তব মিশেছিল। প্রথম রাতে সাপ নিয়ে কথা হলো, আমি স্বপ্নে সাপ দেখলাম। দ্বিতীয় রাতে কুকুর নিয়ে কথা হলো। লিলি আমাকে বলল দরজায় ছিটকিনি বন্ধ করে ঘুমাতে। মাঝে মাঝে কুকুর দোতলায় উঠে আসে। সেই রাতে আমি স্বপ্নে কুকুর দেখলাম। কুকুরটা ঘরে ঢুকে আমার বিছানায় ঘুরপাক খাচ্ছিল। সুলতান বলল, আপনার ডিটেকটিভ লজিক তো ভালো। আমি জানতাম, কিন্তু এতটা ভালো বুঝতে পারিনি। আই এম ইমপ্রেসড। মিসির আলী চায়ের গ্লাস নামিয়ে রাখতে রাখতে বললেন, এখন তুমি কি আমাকে বলবে কেন আমাকে এখানে এনেছো? তারা দেখানোর জন্য নিশ্চয়ই আনোনি। চিঠিতে তুমি টোপ ফেলার কথা বলেছ, সে কথা ছিল না। আসলেই টোপ ফেলেছ। কেন এনেছো খোলাখুলি বললে অসুবিধা আছে? না, অসুবিধা নেই। আপনার সঙ্গে অনেক লুকোচুরি খেলা হয়েছে, আর খেলার প্রয়োজন দেখছি না। তাহলে তোমার উদ্দেশ্যটা বলে ফেলো। তুমি কিছু মনে করো না, আমার এখানে থাকতে ভালো লাগছে না। আমি আজ চলে যাব, দুপুরের পর রওনা হতে চাই। সুলতান বলল, আজ অমাবস্যা, আকাশে মেঘ নেই। আমি নিশ্চিত যে আজ রাতে আকাশ পরিষ্কার থাকবে। আপনাকে আজ রাতে একটা স্পাইরাল গ্যালাক্সি দেখাবো। দেখার পর মনে হবে আপনার মানব জীবন ধন্য। আমার গ্যালাক্সি দেখার শখ এখন নেই। আমি চলে যেতে চাচ্ছি, আকাশ দেখে না। সুলতান শীতল গলায় বলল, স্যার শুনুন, আপনার ব্যক্তিগত ইচ্ছা অনিচ্ছার কথা ভুলে যান। আমি আপনাকে এখান থেকে বের হতে দেব না।
মিসির আলী অবাক হয়ে বললেন, বের হতে দেবে না? সুলতান বলল, না, এবং এর জন্য কোনো সমস্যাও হবে না। কেউ জানবে না আপনি কোথায় আছেন। আপনার পরিচিতরা জানে আপনার স্বভাব হচ্ছে মাঝে মাঝে বাইরে কোথাও চলে যাওয়া। সবাই ভাববে এবারও তাই হয়েছে। আপনার এক ছাত্র আপনার জন্য টেকনাফে অপেক্ষা করছে। সে যখন দেখবে আপনি এসে পৌঁছাননি তখন খানিকটা খোঁজ খবর করবে। সবাই জানবে টেকনাফ যাবার পথে আপনি হারিয়ে গেছেন। কিছুদিন পর মানুষ আপনাকে ভুলে যাবে এবং বিস্মৃতি পরায়ণ জীব। আমাকে এখানে আটকে রেখে তোমার লাভ কি? লাভ আছে। সাইকোলজি, বিশেষ করে প্যারাসাইকোলজির উপর আপনার দখল অসাধারণ। আপনি আমার উপর গবেষণা করবেন, আমার মাথার ভিতর উকি দিয়ে দেখবেন সেখানে কি আছে, কেন আমি এরকম। তুমি কি রকম? আপনার অনুমান শক্তি তো ভালো, আপনি অনুমান করুন। আপনাকে সামান্য সাহায্য করছি। আমার তুলনায় অশ্বিনী কুমার রায় একজন মহাপুরুষ। হা হা হা। মিসির আলী তাকিয়ে আছেন, সুলতানও তার দিকে তাকিয়ে আছে। সে এখন আর হাসছে না, কিন্তু হাসিটা শরীরের ভিতরে আছে, কারণ তার শরীর কাঁপছে। মনের ছায়া চোখে নাকি পড়ে। চোখ হচ্ছে মনের জানালা। মিসির আলীর মনে হলো না সুলতান চোখে মনের কোনো ছায়া পড়েছে। শান্ত স্থির চোখ, সে চোখ বুদ্ধিতে ঝকমক করছে। সুলতান বলল, স্যার আপনার কি ভয় করছে? মিসির আলী বলল, না। সুলতান বলল, ভয় করছে না কেন? বুঝতে পারছি না কেন। সুলতান বলল, আপনি যে ভয় পাচ্ছেন না সেটা আপনাকে দেখে বোঝা যাচ্ছে। ভয় পাবে না জানলে আপনাকে আগেই বলতাম। যাই হোক, আপনার উচিত আমাকে ধন্যবাদ দেয়া। কেন বলো তো? সুলতান সিগারেট ধরতে ধরতে বলল, আপনাকে জীবনের শ্রেষ্ঠতম গবেষণার সুযোগ আমি করে দিচ্ছি। একজন অতি ভয়ঙ্কর মানুষকে আপনি খুব কাছ থেকে দেখার সুযোগ পাচ্ছেন, যে আপনার গবেষণায় আপনাকে সাহায্য করবে। আপনিও আমাকে কিছুটা সাহায্য করব। আমাকে সঙ্গ দেবেন। আপনার সঙ্গে বিজ্ঞান, সাহিত্য, শিল্পকলা নিয়ে আলাপ করব। আকাশের তারা দেখব। তাছাড়া আমি নিজেও ছোটখাটো কিছু পরীক্ষা করেছি, মানসিক পরীক্ষা। সেই পরীক্ষাতেও আপনি সাহায্য করবেন। মনোজগতের এই বিশাল পড়াশোনা আমার কাছে নেই। পরীক্ষাটা ঠিকমতো হচ্ছে কিনা আপনি দেখে নেবেন। কি পরীক্ষা? সালমা নামের একটা মেয়ের কথা আপনাকে চিঠিতে লিখেছিলাম, তাকে নিয়ে এই পরীক্ষা। আমি মোটামুটি নিশ্চিত যে সে মানুষের ভেতরেই অতীন্দ্রিয় ক্ষমতা আছে। মানুষের মনে ভয়ঙ্কর চাপ দিয়ে সেই ক্ষমতা বের করে আনা যায়। আমি সালমার উপর এই চাপটা দিচ্ছি। মেয়েটা কোথায়? মেয়েটা এই বাড়িতেই আছে। রাতে আপনার সঙ্গে পরিচয় করিয়ে দেব। লিলি বলছিল সালমা বলে আলাদা কেউ নেই, লিলিই সালমা। লিলির সব কথা গুরুত্বের সঙ্গে গ্রহণ করার কিছু নেই। আমি এখন ঘুমোতে যাব। আপনার কিছু জিজ্ঞেস করার থাকলে জিজ্ঞেস করুন। হুইল চেয়ার কি তোমার প্রয়োজন আছে? না, হুইল চেয়ারের আমার তেমন কোনো প্রয়োজন নেই। আমি শারীরিকভাবে সুস্থ একজন মানুষ। ইচ্ছে করে এই হুইল চেয়ারে সময় কাটাই, যাতে বাইরের লোকজন জানে এই বাড়িতে পঙ্গু একজন মানুষ থাকে। পঙ্গু বলেই সে শহর ছেড়ে নির্জনে বাস করে। এই কাজটা না করলে কথা উঠত, সম্পূর্ণ সুস্থ একজন মানুষ দিনের পর দিন এই নির্জনে স্বেচ্ছাবন্দী হয়ে আছে কেন? অবশ্যই হুইল চেয়ারের একটা ভালো ব্যবহার আছে। টেলিস্কোপ ফিট করে তারা দেখার সময় এটা খুব কাজে লাগে। তুমি কি এখানে আমাকে আটকে রাখার জন্য এনেছো, তা কি এই বাড়ির লোকজন জানে? জানবে না কেন? জানে। লিলি জানে, বরকত জানে। আপনার মতো অনেকেই এই বাড়িতে আসে, কেউ ফিরে যায় না। বুঝতেই পারছেন, এই বাড়ি থেকে কাউকে জীবিত ফেরত পাঠানো আমার জন্য সম্ভব না। কোনো ভয়ঙ্কর মানুষ যদি তার কর্মকাণ্ড চালিয়ে যেতে চায়, তাহলে অবশ্যই তাকে সাবধানী হতে হবে। সিরিয়াল কিলারদের কথাই ধরুন, সব সিরিয়াল কিলাররাই চিতাবাঘের চেয়েও সাবধানী। তাকে একের পর এক মানুষ মারতে হয়। সাবধানী না হলে এই কাজটা সে করতে পারবে না। স্যার, আমি কি ঠিক বলছি? হ্যাঁ, ঠিক বলেছ। থ্যাংক ইউ। আমি সালমা মেয়েটিকে নিয়ে গবেষণাধর্মী যে কাজটি করেছি তা লেখার চেষ্টা করছি। আমি পাঠিয়ে দেব, পড়ে দেখুন। লেখাটা গবেষণাধর্মী হয়নি। সায়েন্টিফিক পেপার কি করে লিখতে হয় আমি জানি না। এই দায়িত্বটা আপনার। আমরা এই জঙ্গলে বসে একের পর এক রিসার্চ পেপার বিদেশি জার্নালে পাঠাবো। মূল অথর আপনি, আমি কো অথর। সুলতান হাসলো। সেই হাসি যা চট করে মুখ থেকে মুছে যায়, কিন্তু শরীরে থেকে যায়। বেশ কিছুক্ষণ শরীর দুলতে থাকে। এই প্রথম মিসির আলীর শরীর গুলিয়ে উঠল। তার কাছে মনে হলো ঘেন্নাকর কিছু তার সামনে বসে আছে। সুলতান বলল, স্যার, এখন আপনি আমাকে সামান্য ভয় পাচ্ছেন। আপনার চোখ মুখ শুকিয়ে গেছে। কোম্পানি হিসেবে আমি খারাপ না। আমি শিক্ষিত একজন মানুষ। অঙ্কশাস্ত্রের মতো একটা জটিল বিষয়ে আমি পিএইচডি ডিগ্রি আছে। আপনি যদি অঙ্কের ছাত্র হতেন তাহলে আমাকে চেনার সামান্য সম্ভাবনা ছিল। আমার পিএইচডির কাজ খুব সব বইতে সুলতান ফাংশন বলে একটা ফাংশনের উল্লেখ আছে। আমার নামে তার নাম। যৌবনের এই দিকে কিছু মেধা ব্যয় করেছিলাম, পরে এইসব অর্থহীন মনে হয়েছে।
স্যার, আমি কি বলছি আপনি শুনছেন? হ্যাঁ, শুনছি। এখন আমার কাছে মনে হচ্ছে আসল রহস্য পদার্থবিদ্যা বা অঙ্কে না, আসল রহস্য মানুষের মনে। আকাশ যেমন অন্তহীন, মানুষের মনও তাই। পৃথিবীর বেশিরভাগ অঙ্কবিদ আকাশের দিকে তাকিয়ে থাকতে ভালোবাসেন। আমিও ভালোবাসি। আকাশের দিকে তাকালে জাগতিক সবকিছু তুচ্ছ মনে হয়। আমাদের জন্ম মৃত্যু সবই অর্থহীন। মিসির আলি বললেন, তুমি কি মানুষ খুন করেছো? সুলতান জবাব দিল না। মিসির আলি বসে স্তব্ধ হয়ে আছেন। সুলতান হুইল চেয়ার ঘুরিয়ে চলে যাচ্ছে। পেয়ারা গাছের নিচে বরকতকে দেখা যাচ্ছে, সে কুকুরকে গোসল দিচ্ছে। আমার নাম সুলতান। সাধারণত গরিব ঘরের ছেলেমেয়েদের এই জাতীয় নাম থাকে, সুলতান, সম্রাট, বাদশাহ। বাবা মা ভাবেন বড় হয়ে ছেলে রাজা বাদশাহ হবে। আমি কোনো গরিব ঘরের সন্তান ছিলাম না, বিত্তশালী পরিবারের সন্তান ছিলাম। আমার বাবা মার সন্তানদের নামকরণের মতো তুচ্ছ বিষয়ে কোনো আগ্রহ ছিল না। আমরা অনেকগুলি ভাই বোন ছিলাম। মা প্রতি বছর একটি করে সন্তান প্রসব করতে করতে ক্লান্ত হয়ে পড়েছিলেন। জ্ঞান হবার পর থেকেই আমি মাকে বিছানায় শোয়া পেয়েছি। নিজের সন্তানদের দিকে তাকানোর মতো অবস্থা তার ছিল না। তার মন এবং শরীর দুটিই নষ্ট হয়ে গিয়েছিল। শেষের দিকে তিনি মৃত্যুর জন্য অপেক্ষা শুরু করলেন। আমরা থাকতাম পুরনো ঢাকার একটি বাড়িতে। সেই বাড়িটিও বিশাল। সেই বাড়িও উঁচু পাঁচিলে ঘেরা। আমাদের পড়াশোনার জন্য ঢাকায় এনে রাখা হয়েছিল, কিন্তু সেই দিকে কারো কোনো নজর ছিল বলে মনে হয় না। বাবা ব্যস্ত তার ব্যবসা নিয়ে। আজ ঢাকা, কাল নারায়ণগঞ্জ, পরশু খুলনা, এই অবস্থা। মা বিছানায়, বাড়ি ভর্তি কাজের লোক। এরা পান খেয়ে ব্যস্ত ভঙ্গিতে ঘোরাফেরা ছাড়া আর কিছুই করে না। সন্ধ্যার পর দুজন প্রাইভেট টিউটর আসেন। তারা চা পানি খান, বেত নিয়ে হাম্বিতম্বি করেন। সপ্তাহে 3 দিন আসেন একজন মাওলানা। তার বিরাট দাড়ি, চোখে সুরমা। তিনি আমাদের কোরআন শরীফ পাঠ করা শেখান। বিরাট বিশৃঙ্খলতার ভিতর আমরা বড় হচ্ছি। তবে বিশৃঙ্খলারও নিজস্ব ছন্দ আছে। কোথাও ছন্দপতন হচ্ছে না। একদিন হলো আমার বড় বোন মারা গেল। ভালো মানুষ, সারাদিন কাজকর্ম করছে। মাওলানা সাহেবের কাছে সেপারাশি পড়ছে। রাতে এশার নামাজ পড়ে ঘুমোতে গিয়েছে। সেই ঘুম আর ভাঙল না। বাবা তখন চিটাগাং। তিনি খবর পেয়ে কাজকর্ম ফেলে চলে এলেন। তাকে কন্যাশোকে অধীর বলে মনে হলো না। তিনি শুধু বারান্দায় মাথা থেকে ও মাথা পর্যন্ত হাঁটতে লাগলেন আর বারবার বলতে লাগলেন, সমস্যাটা কি, ঘটনাটা কি? বড় বোনের মৃত্যুর পেছনের কোনো সমস্যা বা ঘটনা হয়তো ছিল, নিতান্তই শিশু বলে আমি বুঝতে পারিনি। আমার বড় বোনের নাম মিরু। তার তখন 18-19 সালের সময়। আমার ধারণা ভালো কোনো সমস্যাই ছিল। বড় বোনের মৃত্যুর ঠিক 6 মাসের মাথায় মারা গেল আমার মেজ ভাই। তার নাম ইজারত। স্কুল থেকে ফেরার পথে রিকশায় ধাক্কা খেয়ে নর্দমায় পড়ে মাথা ব্যথা পেল। বাসায় এসে কয়েকবার বমি, চোখ মুখ উল্টে দিল। বাবা শোকে যে অভিভূত হলেন তা না, চোখ মুখ কুঁচকে বলেন, সমস্যাটা কি? ট্রাকের নিচে পড়ে মারা যায় এটা ঠিক আছে, কিন্তু রিকশার নিচে পড়ে মৃত্যু, এটা কেমন কথা? আর কিছু না, অভিশাপ লেগে গেছে, মহা অভিশাপ লেগে গেছে। এই বাড়িতে আর থাকা ঠিক হবে না। সেই বছরের শেষের দিকে আমার সবচেয়ে ছোট বোনটা মারা গেল। তার মৃত্যু স্বাভাবিকভাবেই হয়েছিল বলা চলে, ডিপথেরিয়ায় মৃত্যু। ছোট বোনের মৃত্যুর পর বাবা সবাইকে নিয়ে গ্রামের বাড়িতে চলে আসেন। ঠিক হলো ঢাকায় নতুন কোনো বড় বাড়ি ঠিক না হওয়া পর্যন্ত আমরা গ্রামে থাকবো। অভিশাপ লেখা বাড়িতে আর যাব না। গ্রামের বাড়িতে আমাদের লেখাপড়া দেখিয়ে দেবার জন্য সার্বক্ষণিক একজন শিক্ষক রাখা হলো। তার নাম ইদ্রিস, মোহাম্মদ ইদ্রিস মাস্টার। বাবা তাকে ডেকে বিশেষ নির্দেশ দিয়ে দিলেন, শিশুদের শাসনে রাখতে হবে, কঠিন শাসন। পড়াশোনা না করলে, বেয়াদবি করলে তাকে মেরে তক্তা বানিয়ে দেবে। কোনো অসুবিধা নেই। শিশুদের দুইটাই ওষুধ, একটা কৃমির ওষুধ আর একটা মার। মোহাম্মদ ইদ্রিস অত্যন্ত উৎসাহে তার কর্মকাণ্ড শুরু করলেন। প্রতিদিনই তিনি নির্যাতনের নানান কৌশল বের করতে লাগলেন। 2 হাতে ইট দিয়ে সূর্যের দিকে তাকিয়ে থাকা দিয়ে শুরুটা করলেন। হাতের ইট তার পায়ে ফেলে দিয়ে তাকে প্রায় ঘোড়া করে ফেলার চেষ্টা করেছিলাম বলেই হয়তো আমার শাস্তির ব্যাপারে তিনি বিশেষ যত্নবান হলেন। এমন সব শাস্তি যা অনেকে চিন্তা ভাবনা গবেষণায় বের করতে পারবে না, চট করে মাথায় আসেই না। আমাকে তিনি এক বিকেলে বিশেষ এক ধরনের শাস্তি দেবার জন্য মন্দিরে নিয়ে ঢুকলেন। গা থেকে শার্ট খুলে খালি গা করালেন। দড়ি দিয়ে 2 হাত পা পেছন মোড়া করে বাঁধলেন। তারপর প্রকাণ্ড বড় বড় মাকড়সা সুতা দিয়ে বেঁধে আমার গলায় মালা দিয়ে মন্দিরের দরজা বন্ধ করে চলে গেলেন। আমার মাকড়সার ভীতি আছে। এই নিরীহ প্রাণী মানুষের কোনো ক্ষতিই করে না, কিন্তু যারা একে ভয় পায় তাদের কাছে এরা রাজ্যের বিভীষিকা নিয়ে উপস্থিত হয়। এই কারণে মাকড়সা ভীতির আলাদা একটা নাম পর্যায়ে আছে।
প্রথম কিছুক্ষণ আমার মনে হলো আমি বোধহয় এক্ষুনি মারা যাব। সুতা দিয়ে বাঁধা মাকড়সা দুটি সারা গায়ে কিলবিল করছে, গলা বেয়ে মুখের দিকে উঠতে চেষ্টা করছে। আমি চিৎকার দেবার চেষ্টা করছি, গলা দিয়ে সামান্যতম শব্দও বের হচ্ছে না। আমার ইচ্ছা করছিল ছুটে গিয়ে দরজায় আশ্রে পড়ি, সেটা সম্ভব হচ্ছিল না, কারণ আমার হাত পা জমে গিয়েছিল। ঘর অন্ধকার, আমি চোখে কিছুই দেখছি না, কিন্তু অদ্ভুত কারণে মাকড়সা দুটাকে দেখতে পাচ্ছি। মনে হচ্ছে তারা গা থেকে হালকা হালকা সবুজ আলো বের হচ্ছে। এই সময় অদ্ভুত একটা ঘটনা ঘটলো। চোখের সামনে দেখলাম একটা মেয়ে দাঁড়িয়ে আছে। ওর মুখ হাসি হাসি, যুবতী মেয়ে। তার গায়ে কোনো জামা কাপড় নেই, তার জন্য লজ্জাও নেই। তার মাথা ভর্তি লম্বা লম্বা চুল, এই চুল মুখের উপর পড়ে আছে। মেয়েটি বলল, মাকড়সা তো সামান্য পোকা, তুই ভয়ে মরে যাচ্ছিস? আমি বললাম, আপনি মাকড়সা দুটিকে ফেলে দিন, আপনার পায়ে পড়ি। নারী মূর্তি বলল, পায়ে পড়ে লাভ হবে না, আমি মাকড়সা হাত দিয়ে ছোবো না, স্নান করে এসেছি, হাত নোংরা হবে। তুই মাকড়সার দিকে না তাকিয়ে আমার দিকে তাকিয়ে কথা বল, তাহলে ভয় কমবে। আমি বললাম, আপনি কে? নারী মূর্তি চাপা গলায় বলল, আমি গৌরকালী। কি আশ্চর্য, তুই তো দেখি মাকড়সার ভয়ে মরেই যাচ্ছিস, পেচ্ছাপ করে মন্দিরও অপবিত্র করে ফেলেছিস। তুই কেমন ছেলে বল দেখি, মাকড়সার ভয়ে কেউ পেচ্ছাপ করে? ছি। আমি বললাম, আপনি একটা কাঠি দিয়ে মাকড়সা দুটিকে ফেলে দিন। নারী মূর্তি চাপা হাসি হাসতে হাসতে বলল, পাগলের মতো কথা বলবি না। আমি এখন কাঠি পাবো কোথায়? কাঠি খুঁজতে হলে মন্দিরের বাইরে যেতে হবে। কুয়োর পারে তোর মাস্টার বসে আছে, আমি ন্যাংটো হয়ে তার সামনে যাব নাকি? তোকে একটা বুদ্ধি দেই, শোন। এই মাস্টার তোকে আরো অনেক যন্ত্রণা দেবে, যন্ত্রণা দেবার আগেই তার ব্যবস্থা করে ফেল। কি ব্যবস্থা? মাস্টারকে প্রায় দেখি কুয়োর উপর বসে থাকে। আচমকা ধাক্কা দিয়ে ব্যাটারে কুয়োয় ফেলে দিবি, পারবি না? না, না পারার কি আছে, এক ধাক্কায় সব সমস্যার সমাধান। খুবই গহীন কুয়া, নিচে বিষাক্ত সাপ, একবার পড়লে আর দেখতে হবে না। কাজটা যে তুই করেছিস সেটাও কেউ বুঝবে না, ভাববে নিজে নিজে পড়ে গেছে। আমার অবশ্য ধারণা কেউ কোনোদিন জানবেও না এইখানে একজন মানুষ পড়ে আছে। মন্দিরের ভেতরের স্মৃতি এরপর আর আমার মনে নেই, হয়তো আমি অজ্ঞান হয়ে পড়েছিলাম। এই ঘটনার তৃতীয় দিনে আমি মোহাম্মদ ইদ্রিস মাস্টারকে ধাক্কা দিয়ে কুয়োয় ফেলে দিই। কুয়োটা যে খুব গভীর তো বটেই, ধাক্কা দেওয়ার পর ঝপাত শব্দটাও কানে আসে। ও আল্লাহ গো শব্দটি দুবার শোনা যায়। এরপর সব নিস্তব্ধ। আমি খুব স্বাভাবিকভাবে কুয়োয় পড়ে কিছুক্ষণ হাঁটাহাঁটি করি, তারপর ঘরে চলে আসি। মাস্টার সাহেব বাড়িতে নেই, এটা নিয়ে বাড়ির কাউকে উদ্বিগ্ন দেখা গেল না, কারণ তখন আমার মায়ের শরীর খুবই খারাপ, শ্বাসকষ্ট হচ্ছে। এখন মারা যান তো তখন মারা যান। মাওলানা ডাকা হয়েছে, মাওলানা তওবা করিয়েছেন, চলে এসেছে ঢাকা থেকে। মা সেই যাত্রায় রক্ষা পেয়ে যান, বাবা উৎফুল্ল মনে ঢাকায় ফিরে যান। যাবার আগে আরেকজন নতুন মাস্টার ঠিক করে যান। মোহাম্মদ ইদ্রিসের বিষয়ে তিনি সিদ্ধান্ত নেন যে সে ভালো কোনো সুযোগ পেয়ে চাকরি পেয়ে হয়তো ঢাকায় চলে গেছে। টিমো খারাম বলে তাকে অনেক গালিগালাজ করে গেছেন। মার শরীর আরেকটু ভালো হলে আমরা ঢাকায় চলে আসি। মোহাম্মদ ইদ্রিস কুয়ার ভিতর থেকে যায়, তার বিষয়ে কেউ কিছুই জানে না। আমি নিজেও ব্যাপারটা ভুলে যাই। একবার শুধু রাত্রে মন্দিরে দেখা সেই নারী মূর্তিকে স্বপ্নে দেখি। স্বপ্নটা এরকম, আমি মন্দিরের বারান্দায় বসে পেয়ারা খাচ্ছি, নারী মূর্তি এসে আমার সামনে দাঁড়ালো। পরিচিত ভঙ্গিতে হাসতে হাসতে বলল, এই বাদর, আমাকে চিনতে পারছিস না? আমি বললাম, চিনতে পারছি। অন্যদিকে তাকিয়ে কথা বলছিস কেন? নাকি আমার গায়ে কাপড় নেই বলে তাকাতে লজ্জা লাগছে? আমি বললাম, লজ্জা লাগছে। চোখের দিকে তাকিয়ে কথা বল, তাহলে লজ্জা লাগবে না। এখন বল দেখি, ইদ্রিস মাস্টারের উচিত শিক্ষা হয়েছে না? আমি বললাম, হয়েছে। দেখলি, কেউ কিছু বুঝতে পারেনি। মানুষের শরীর পচে গেলে খুবই দুর্গন্ধ হয়, কুয়োটা অনেক গভীর, এই জন্য পচা গন্ধ নিচে জমে আছে, উপরে আসতে পারছে না, বুঝতে পারছিস? আমি তোকে একটা বিষয়ে সাবধান করতে এসেছি। কোন বিষয়ে? তুই কুয়োর ধারে একা একা যাবি না, গেলে কি হবে, ইদ্রিস মাস্টার তোকে ডাকবে। তুই বাচ্চা মানুষ তো, ডাক শুনে ভয় টয় পেতে পারিস। আচ্ছা, কুয়োর পাড়ে যাব না। কখনো কোনোদিন কুয়োর ভিতরে কি আছে উকি দিয়ে দেখতে যাবি না, দেখতে গেলেই মহাবিপদ। আচ্ছা, দেখতে যাব না। ইদ্রিস মাস্টারের প্রসঙ্গ এখানেই শেষ। অনেক বছর পর ইদ্রিস মাস্টারের প্রসঙ্গটা আমার মনে আবার আসে। তখন আমি বিলেতে পড়াশোনা করেছি। কোনো এক উইকেন্ডে হঠাৎ একটা বই হাতে এলো। বইটার নাম দ্য সাইকেল ডোর। বইটার লেখক কিংস কলেজের একজন বিখ্যাত সাইকিয়াট্রিস্ট জেমস হার্টার। তিনি এই বইটিতে বললেন, মানুষের মনের কিছু দরজা আছে যা সহজে খোলে না। মানুষ যদি কোনো কারণে ভয়ঙ্কর কোনো চাপের মুখোমুখি হয়, তখনই দরজা খুলে যায়। তিনি এই দরজার নাম দিয়েছেন ক্রাইস্টাল ডোর। জেমস হাউলার বলেছেন, স্ফটিক দরজার সন্ধান বেশিরভাগ মানুষ সমগ্র জীবনে কখনো পায় না, কারণ বেশিরভাগ মানুষের তীব্র ভয়াবহ মানসিক চাপের মুখোমুখি হতে হয় না।
জেমস হাউলার মনে করেন মানুষের কাছে দুই ধরনের বাস্তব আছে, একটি দৃশ্যমান জগতের বাস্তবতা আর একটি অদৃশ্য জগতের বাস্তবতা। স্বপ্ন হচ্ছে সেরকম একটি অদৃশ্য জগৎ যা সেই জগতের দৃশ্যমান জগতের মতোই বাস্তব। স্ফটিক দরজা বা ক্রিস্টাল ডোর হলো অদৃশ্য বাস্তবতার জগতে যাবার একমাত্র দরজা। এই সাইকিয়াট্রিস্ট মনে করেন যে কৃত্রিম উপায়ে মানুষের মনে চাপ সৃষ্টি করে অদৃশ্য দরজা খোলা যেতে পারে। তিনি একটি কৃত্রিম উপায় বেরও করেছেন, তার উপর গবেষণা করেছেন। মনের উপর কৃত্রিম চাপ সৃষ্টির জন্য তিনি উৎসাহী ভলেন্টিয়ারকে একটি 7 ফুট বাই 7 ফুট এয়ার টাইট বা ধাতব বাক্সে ঢুকিয়ে তালাবদ্ধ করে দেন। বাক্সের ভিতরটা ভয়ঙ্কর অন্ধকার, বাইরে কোনো শব্দ, সেখানে যাবার কোনো উপায় নেই। পরীক্ষাটা কি কেমন ভাবে হবে তা কিছুই ভলেন্টিয়ারকে জানানো হচ্ছে না। যে কোনো রকম মানসিক প্রস্তুতি ছাড়াই বাক্সের ভিতরে ঢোকে। তারপর হঠাৎ লক্ষ্য করে বাক্সের ভিতরে পানি জমতে শুরু করেছে। আস্তে আস্তে পানি বাড়তে থাকে। ভলেন্টিয়ার বাক্সের ভিতর দাঁড়ায়, ডাকাডাকি করতে শুরু করে, বাক্সের ডালায় ধাক্কা দিতে থাকে। কোনো উত্তর পায় না। এদিকে পানি বাড়তে বাড়তে তার গলা পর্যন্ত চলে আসে। সে প্রাণে বাঁচার জন্য পায়ের আঙুলে ভর করে উঠে দাঁড়ায়। পানি বাড়তেই থাকে। পানি নাক পর্যন্ত যাবার পর পরীক্ষাটা বন্ধ হয়। তীব্র ভয়ে ভলেন্টিয়ার দিশেহারা হয়ে পড়ে। পরীক্ষায় দেখা গেছে 30% ভলেন্টিয়ার পরীক্ষা শেষ হয় অর্থাৎ নিজেকে বাক্সের ভিতর আলো ঝলমল একটা জগতে দেখতে পায়। যে জগতের আলো পৃথিবীর আলোর মতো না, সেই আলোর বর্ণ সোনালী। সেই জগতের বৃক্ষরাজি পৃথিবীর বৃক্ষরাজির মতো না, সেই জগৎ অদ্ভুত, অবাস্তব এক জগৎ, যেখানে অস্পষ্ট কিন্তু মধুর সঙ্গীত শোনা যায়। 10% ভলেন্টিয়ার নিজেদের আবিষ্কার করেন অন্ধকার, ধূম্র, আতঙ্ক এবং কোলাহলের জগৎ। বাকি 60% কিছুই দেখে না। তারা আতঙ্কময় এক অভিজ্ঞতা নিয়ে বাক্স থেকে বের হয়ে আসে। আমি জেমস সাহেবের বইটি পড়ে মোটামুটি নিশ্চিত হয়ে যাই যে শৈশবের মোহাম্মদ ইদ্রিস মাস্টার না জেনে এই ধরনের একটা পরীক্ষা আমার উপর করেছিলেন। ভয়াবহ মানসিক চাপ সৃষ্টি করে স্ফটিক দরজা খোলার ব্যবস্থা করেছিল। আমি আমার পাঠ্য বিষয় গণিতশাস্ত্রের চেয়ে প্যারাসাইকোলজির বিষয়ে বেশি আগ্রহ বোধ করতে থাকি। এই ধরনের বইপত্র যেখানে যা পাই তাই পড়ে ফেলার চেষ্টা করি। এটা করতে গিয়ে অনেক ভালো বই পড়েছি, আবার অনেক মন্দ বইও পড়েছি। ভালো বই পড়ার উদাহরণ হিসেবে বলি, মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির মানসিক জগৎ নিয়ে লেখা পেনিরের অসাধারণ বই ডেথ কল। পেরিন দেখিয়েছিলেন মৃত্যুদিন এগিয়ে আসার সঙ্গে সঙ্গে মৃত্যুদণ্ডপ্রাপ্ত মানুষদের মানসিক রূপান্তর একই ধারায় হয়। মৃত্যুর খুব কাছাকাছি চলে আসার পর হঠাৎ মনে হয় মানুষগুলি আর এই জগতে বাস করছে না, তারা অন্য কোনো জগতের বাসিন্দা হয়ে গেছে। যে জগৎটির সঙ্গে পৃথিবীর জগতের কোনো মিল নেই। তাদের কাছে যেই জগৎটা সত্য বলে মনে হয়। পেরিনির লেখা আরেকটি বইও আমাকে আলোড়িত করেছিল। এই বইটি ক্যান্সার আক্রান্ত রোগীদের নিয়ে লেখা। রোগীরা জানেন তাদের মরণ ব্যাধিতে ধরেছে, বাঁচার কোনো আশা নেই। তারপরেও মনের গভীরে গোপনে বেঁচে থাকার আশা পোষণ করে। তারা ভাবে এটা একটা অলৌকিক ব্যাপার তাদের জীবনে ঘটবে। ঈশ্বর প্রার্থনা শুনবেন এবং তাদের আরোগ্য করবেন। ক্যান্সারের কোনো ওষুধ বের হয়ে যাবে, সেই ওষুধে রোগ মুক্তি ঘটবে। আশায় আশায় বাঁচতে থাকেন। একসময় হঠাৎ করেই বুঝতে পারেন কোনো আশা নেই, নিশ্চিত মৃত্যুর সামনে অপেক্ষা করছে। তখন তারা অন্য একরকম হয়ে যায়। আত্মা তাদের ত্যাগ করে। আশা ত্যাগ করার পর 2-1 দিন তারা বাঁচেন। সেই বাঁচা ভয়াবহ বাঁচা। মানুষটা বেঁচে আছে, কথা বলছে, খাচ্ছে, ঘুমোচ্ছে, কিন্তু মানুষটার আত্মা নেই। আমার মায়ের বেলায়ও ঠিক এমনটি ঘটেছিল। আত্মা তাকে ছেড়ে চলে গিয়েছিল, এক ভয়াবহ ব্যাপার। বিলেতে পড়াশোনার সময় আমি মনে মনে ঠিক করে ফেলি সুযোগ এবং সুবিধা মতো আমি প্যারাসাইকোলজির উপর নিয়ে কাজ করব। সেই সুযোগের জন্য আমাকে দীর্ঘদিন অপেক্ষা করতে হয়। মিসির আলী খাতার উপর থেকে চোখ তুলতেন। সুলতান এসে পাশে দাঁড়িয়েছেন। সে এসেছে নিঃশব্দে। মিসির আলী সুলতানের ঘরে ঢোকার শব্দ পায়নি। সে যখন পাশে এসে দাঁড়িয়েছে তখন বুঝতে পারছেন। সুলতান খাটে বসতে বসতে বলল, সন্ধ্যাবেলা পড়াশোনার জন্য ভালো না। মিসির আলী বললেন, না। সুলতান বলল, আপনি গভীর মনোযোগ দিয়ে আমার লেখা পড়ছেন দেখে ভালো লাগলো। ঘটনাগুলি আমি মোটামুটি গুছিয়ে লিখেছি। মিসির আলী বললেন, আমি যখন কিছু পড়ি মন দিয়েই পড়ি। তুমি গুছিয়ে না লিখলেও আমি মন দিয়েই পড়তাম। সুলতান বলল, এইখানে আপনার সঙ্গে আমার মিল আছে। আমি যখন যা করি মন দিয়েই করি। যখন আকাশের তারা দেখি খুব মন দিয়ে দেখি। যখন মনে করি কারো উপর মানসিক চাপ সৃষ্টি করব, তখন সেই কাজটাও খুব মন দিয়ে করি। ভালো। সুলতান বলল, ভালো মন্দ বিবেচনা করে আমি কিছু করি না। আমাকে যা করতে হবে আমি সেটা করি। যাই হোক, এটা নিয়ে পরে আপনার সঙ্গে কথা হবে। আপনি একটা কাজ করুন, পুরো খাতাটা এখন আর পড়ার দরকার নেই, ধীরে সুস্থে পড়বেন। আমার ধারণা আপনি পড়ার অনেক সময় পাবেন। এখন শুধু সালমার অংশটা পড়ুন।
এই মেয়েটা হচ্ছে আমার বর্তমান গবেষণার সাবজেক্ট। মেয়েটার সঙ্গে আপনার পরিচয় করিয়ে দেব, তার বিষয়ে আগে জানা ভালো। মিসির আলি খাতা বন্ধ করতে করতে বললেন, তোমাদের ওই কুয়োতে কি শুধু মোহাম্মদ ইদ্রিস মাস্টারই আছে, না আরো অনেকে আছে? সুলতান হাসি মুখে তাকিয়ে রইল, জবাব দিল না। তার মুখ দেখে মনে হচ্ছে সে খুব মজার কোনো কথা বলল। মিসির আলি বললেন, তোমার স্ত্রী কোথায়, লিলি? সুলতান হাই তুলতে তুলতে বলল, ও অসুস্থ। মিসির আলি বললেন, তোমার পরীক্ষা নিরীক্ষায় লিলি সাহায্য করে না? সুলতান বলল, ওর সাহায্যের তেমন প্রয়োজন পড়ে না, ও ভলেন্টিয়ার জোগাড় করে আনে, আপনাকে যেমন আনলো। অবশ্যই আপনাকে ভলেন্টিয়ার বলা ঠিক হচ্ছে না। বিপজ্জনক কাজে ভলেন্টিয়ার পাওয়া যায় না, জোর করে বানাতে হয়। আপনি অকারণে কথা বলে সময় নষ্ট করছেন। সালমার বিষয়ে কি লিখেছি তাড়াতাড়ি পড়ে ফেলুন, 106 পৃষ্ঠায় পাবেন। আমি বরকতকে দিয়ে হারিকেন পাঠিয়ে দিচ্ছি। ভালো কথা, চা খাবেন? আপনাকে আজ মনে হচ্ছে বৈকালিক চা দেওয়া হয়নি। লিলি অসুস্থ হয় একটু সমস্যা হয়েছে, খাবার দাবারের ব্যবস্থা খানিকটা এলোমেলো হয়ে গেছে। সুলতান উঠে দাঁড়ালো। মিসির আলি হারিকেনের জন্য অপেক্ষা করতে লাগলেন। সালমার বিষয়ে কি লেখা আছে তা মন দিয়ে পড়তে হবে। মিসির আলি খাতা খুললেন, 106 পৃষ্ঠা বের করলেন। এখনো ঘরে কিছু আলো আছে, পড়া শুরু করা যেতে পারে। এর মধ্যে নিশ্চয়ই হারিকেন চলে আসবে। স্যাম্পল নাম্বার 7, নাম সালমা, বয়স 15 থেকে 16, পড়াশোনা নবম শ্রেণীর ছাত্রী, বুদ্ধি বেশ ভালো। জীব হিসেবে মানুষকে যতটা ভঙ্গুর মনে করা হয় সে ততটা ভঙ্গুর না। মানুষের মানসিক ভারসাম্য নষ্ট করা কঠিন কাজ। মস্তিষ্কের ডিফেন্স মেকানিজম প্রক্রিয়া অত্যন্ত প্রবল। মানসিক চাপ প্রতিরোধে সে তার সমগ্র শক্তি প্রয়োগ করে। আমি অত্যন্ত বিস্ময়ের সঙ্গে মানুষের এই ক্ষমতা অনেকবার প্রত্যক্ষ করেছি। সালমার বিষয়েও একই রকম ঘটেছে। তার উপর সৃষ্টি করা মানসিক চাপ সে নিজস্ব ডিফেন্স মেকানিজমের মাধ্যমে প্রতিহত করেছে। আমি প্রতিদিন পর্যবেক্ষণ করে লিখে যাচ্ছি। 1884 সালমাকে প্রথম সংগ্রহ করা হলো। সংগ্রহ পদ্ধতি অবান্তর বলে উল্লেখ করছি না। বাবা মা ভাই বোন ছেড়ে হঠাৎ এই নতুন জায়গায় উপস্থিত হয়ে সে প্রথমে খুবই ঘাবড়ে গেল। আমি অতি দ্রুত তার ভয় দূর করলাম। তাকে বলা হলো আমি যত তাড়াতাড়ি সম্ভব তার বাবা মাকে খুঁজে বের করে তাকে তাদের কাছে পাঠাবো। মেয়েটি মিশুক প্রকৃতির। প্রাথমিক শঙ্কা ও ভয় সে দ্রুত কাটিয়ে উঠল। রাতে অনেকক্ষণ তার সঙ্গে গল্প করলাম, পড়াশোনার খোঁজ খবর নিলাম। সে জানলো যে তার ভীতির বিষয় একটাই, তা হলো অঙ্ক। তার ধারণা সে এসএসসিতে সব বিষয়ে পাশ করলেও অঙ্কে ফেল করবে। আমি তার অঙ্ক ভীতি কাটানোর জন্য অঙ্ক নিয়ে কিছুক্ষণ গল্প করলাম। 9 সংখ্যার অদ্ভুত গুণ ব্যাখ্যা করলাম। যেমন 9 এমন একটা মারাত্মক সংখ্যা যাকে যে কোনো সংখ্যা দিয়ে গুণ করলে সেই গুণফলের সংখ্যাগুলিকে যোগ করলে আবার 9 হয়। যেমন 9 গুণ 6 54, 5 যোগ 4 9, 9 গুণ 16 144, 1 যোগ 4 যোগ 4 = 9। সালমা এতেই খুব মজা পেল। নিজেই ব্যাপারটা পরীক্ষা করলো এবং জানতে চাইলো 9-এর বেলায় এরকম হচ্ছে কেন। বোঝা যাচ্ছে মেয়েটার বুদ্ধি ভালো। অল্প বুদ্ধির মেয়ে অঙ্কের এই বিষয় ধরতে পারতো না। 1984 আজ সালমার উপর মানসিক চাপ প্রয়োগ করা হলো। আমি তার কাছে জানতে চাইলাম সে কুমারী কিনা। প্রথম কিছুক্ষণ সে ধরতেই পারল না। তাকে কুমারী বলতে কি বোঝানো হচ্ছে তা ব্যাখ্যা করার পর সে হতভম্ব হয়ে গেল। সে কল্পনাও করেনি এ ধরনের কোনো প্রশ্ন আমি তাকে করতে পারি। সে কান্নাকাটি শুরু করে দিল। আমি কঠিন ধমক দিয়ে তার কান্না থামিয়ে খুব শান্ত গলায় বললাম, তাকে এখানে আনা হয়েছে গৌরকালীর মন্দির দেবীর উদ্দেশ্যে বলি দেওয়ার জন্য। বলিদানের জন্য কুমারী মেয়ে প্রয়োজন বলেই জিজ্ঞেস করা হচ্ছে। তাকে দেবী মূর্তি দেখিয়ে আনলাম। সে জানতে চাইলো কবে বলি দেওয়া হবে। আমি অচেতনের মতো পড়ে রইল। তার শরীরের উত্তাপ বাড়ল। রাতে ভুল বকতে থাকলো। 20/4/80 সকালবেলা মেয়েটি আমার সঙ্গে খুবই স্বাভাবিক ব্যবহার করলো এবং ভীত গলায় বলল, গত রাতে যে সে ভয়ঙ্কর দুঃস্বপ্ন দেখেছে। দুঃস্বপ্নে কেউ তাকে সে বলেছে যে তার মা কালীর কাছে বলি দেওয়া হবে। মেয়েটি কাঁদো কাঁদো গলায় বলল, চাচা এমন একটা ভয়ঙ্কর দুঃস্বপ্ন কেন দেখলাম? মেয়েটি নিজস্ব ডিফেন্স মেকানিজম কাজ করতে শুরু করেছে। তার মস্তিষ্ক তাকে নিশ্চিহ্নভাবে বুঝিয়েছে কাল রাতের ঘটনাটা দুঃস্বপ্ন ছাড়া আর কিছুই না। দুঃস্বপ্ন দেখে ভয় পাওয়া যেতে পারে, তবে দুঃস্বপ্ন কেটে গেলে ভয় পাওয়ার কিছুই নেই। তার সময়টা স্বপ্ন এবং জাগরণ এই দুইয়ের ভিতর ভাগ করে নিল। যখনই সে ভয় পাচ্ছে তখনই সে ভাবছে এটা স্বপ্ন। কিছুক্ষণের মধ্যে স্বপ্ন কেটে যাবে এবং সব স্বাভাবিক হয়ে যাবে। 21/4/80 আজ সালমাকে রাতে থাকতে দেওয়া হলো মন্দিরে। মন্দিরে সামান্য আলোর ব্যবস্থা রাখা হলো। গাঢ় অন্ধকারে মানুষ ভয় পায় না। ভয় পাওয়ার জন্য আলো আধার প্রয়োজন। কুকুর 3টা মন্দিরের চারপাশে যেন ঘুরপাক খায় সেই ব্যবস্থা করা হলো। মন্দিরের মূল দরজা খোলা। আমার দেখার ইচ্ছে মেয়েটি কি করে। সে তেমন কিছু করলো না। সারা রাত মূর্তির গা ঘেঁষে বসে রইল।
মাঝে মাঝে দেখছি তার ঠোঁট নড়ছে, সে হয়তো কথা বলছে মূর্তির সঙ্গে। আমার ধারণা মূর্তিটাকে সে ভয়ঙ্কর হিসেবে না নিয়ে বন্ধু হিসেবে নিয়েছে, কারণ মূর্তিটা দেখতে লিলির মতো। সালমা লিলিকে চেনে, মূর্তির গা ঘেঁষে বসা এই একটি যুক্তি। তাকে অবশ্যই অমাবস্যা কবে তা জানানো হয়েছে, অমাবস্যায় মধ্যরাতের ঘটনা ঘটানো হবে তাও বলা হয়েছে। জেমস হাউলারের বিখ্যাত পরীক্ষার মতো পরীক্ষা। তার পরীক্ষার বাক্সে পানি জমতে শুরু করেছে, আমার পরীক্ষায় অমাবস্যা এগিয়ে আসছে। মিসির আলি খাতা বন্ধ করলেন, তার মাথায় সূক্ষ্ম যন্ত্রণা হচ্ছে। তিনি স্পষ্ট বুঝতে পারছেন সালমা নামের মেয়েটি আজ রাতেই মহাবিপদে পড়তে যাচ্ছে। সুলতান তার বিখ্যাত পরীক্ষা সালমাকে নিয়ে করছে না, সে বিষয়টি করছে মিসির আলি নামের একজনকে নিয়ে, যাকে সে মানসিকভাবে নিজের কাছাকাছি ভাবছে। মিসির আলি মোটামুটি নিশ্চিত যে সুলতান মধ্যরাতে এই হত্যাকাণ্ডটি ঘটাবে তাকে ভয় দেখানোর জন্য। বাচ্চা একটি মেয়ের মানসিক পরিবর্তন নিয়ে তার কোনো মাথা ব্যথা নেই। সালমা মেয়েটি তার সাবজেক্ট না, তার সাবজেক্ট মিসির আলি। মেয়েটির মৃত্যুতে তার কিছু যায় আসে না, তার আগ্রহ কৌতূহল মিসির আলিকে নিয়ে। যে কারণে সালমা মেয়েটিকে জোগাড় করার পর মিসির আলি নামের মানুষটাকে এখানে আনার জন্য ব্যবস্থা করেছে। সুলতানের মতো মানুষেরা একটা পর্যায়ে বুদ্ধির খেলা খেলতে চায়। আমি শ্রেষ্ঠ এটা প্রমাণ করার জন্য তারা ব্যস্ত হয়ে ওঠে। এটা তাদের একটা খেলা। শিশুদের সঙ্গে সিরিয়াল কিলারের কোথায় যেন একটা মিল থাকে। শিশুদের কাছে যেমন সবই খেলা, এদের কাছেও তাই। সালমা মেয়েটিকে রক্ষা করার কোনো উপায় আছে? খুব ঠান্ডা মাথায় ভাবতে হবে এবং অতি দ্রুত ভাবতে হবে। হাতে খুব বেশি সময় নেই। সুলতানের সঙ্গে প্রত্যক্ষ যুদ্ধে তিনি নামতে পারছেন না। মানসিক যুদ্ধে অবশ্যই করা যাবে, কিন্তু তার জন্য প্রয়োজনীয় অস্ত্র কি তার কাছে আছে? সুলতানের বিষয়ে অঙ্ক, কাজেই যুক্তি ব্যাপারটা তার কাছে গুরুত্বপূর্ণ হবার কথা। যুক্তির ক্ষমতার প্রতি তার আস্থা অবশ্যই মানসিক দুর্গে তাকে পৌঁছাতে হবে। যুক্তির সিঁড়িতে পা রেখে এমন যুক্তি যা সুলতানকে গ্রহণ করতে হবে। তিনি কি পারবেন? মিসির আলি চোখ বন্ধ হয়ে আসছে, নিজেকে শান্ত রাখার চেষ্টা করছেন, পারছেন না। তিনি অনুভব করলেন তার শরীর কাঁপছে। এটা ভালো লক্ষণ না, এটা বয়সের লক্ষণ, জরার লক্ষণ। দ্বিধং নো অত জড়স্যে নিষেধজ জরা মৃত্যুবে পরিণো দদত্তথ পাক্কেন সহ সংভবেম। আমার ভাগ্য আমাকে নিয়ে যাবে জরায়, জরা নিয়ে যাবে সেই মৃত্যুতে যা আমাকে অসীমের সঙ্গে যুক্ত করবে। মিসির আলির ঘুম পাচ্ছে, তিনি বিছানায় লম্বা হয়ে শুয়ে পড়লেন। তার শীত লাগছে, শীতে গায়ে কাটা দিচ্ছে। তিনি গায়ের উপর চাদর টেনে দিলেন। তিনি কিছুক্ষণ ঘুমোবেন। মধ্যরাতের আগেই সুলতান নিশ্চয়ই তাকে ডেকে নিয়ে যাবেন। হয়তো তখনই সালমার সঙ্গে দেখা হবে। হত্যাকাণ্ডটা যে খুব সহজ হবে তাও মনে হচ্ছে না। সুলতানের মতো মানুষেরা ড্রামা পছন্দ করে। হয়তো মেয়েটিকে স্নান করানো হবে, নতুন কাপড় পরানো হবে, গলায় দেওয়া হবে জবা ফুলের মালা। এই ফুল প্রাচীন ভারতের অনেক নর রক্তের সাক্ষী। ঘুমের মধ্যে মিসির আলি বিড়বিড় করে বলবেন, সালমা, মাগো, ভয় পেও না, আমি আছি তোমার পাশে। আমি সাধারণ কেউ না মা, আমি মিসির আলি। সুলতান মরিচ ফুল গাছের বেদিতে বসে আছে, তার সামনে হেরিকেন। হারিকেনের আলোয় সুলতানের মুখ দেখা যাচ্ছে, আনন্দময় মানুষের মুখ। সে হাত দিয়ে মাথার চুল টানছে, কিন্তু তাতে কোনো অস্থিরতা প্রকাশ পাচ্ছে না। সুলতানের সামনে দুটা পিরিচে ফাঁকা কফি মগ। মিসির আলি এসে বেদিতে বসলেন। সুলতান কফির মগ মিসির আলির হাতে এগিয়ে দিতে বলল, আমি এর মধ্যে দুবার খোঁজ নিয়েছিলাম, দেখলাম আপনি ঘুমোচ্ছেন। স্যার, আপনার ঘুম কি ভালো হয়েছে? হ্যাঁ, ভালো হয়েছে। সুলতান হাসি মুখে বলল, এমন পরিস্থিতি কেউ ঘুমোতে পারে আমার ধারণা ছিল না। মিসির আলি বললেন, পরিস্থিতি কি খুব খারাপ? খারাপ খারাপ তো বটেই। আজ অমাবস্যা না? আমি সালমা মেয়েটার বিষয়ে সিদ্ধান্ত নিয়েছি। ও আসলে আমার পরীক্ষার কোনো কাজে আসছে না। তাকে তো আর ফেরত পাঠাতে পারি না, এই রিস্ক আমার পক্ষে নেওয়া সম্ভব না। কাজেই অন্য ব্যবস্থা নিতে হচ্ছে। কফি খেতে কেমন হয়েছে? ভালো হয়েছে। সালমা মেয়েটার সঙ্গে কি কথা বলবেন? না। না কেন? মিসির আলি জবাব দিলেন না, কফির মগে চুমুক দিতে লাগলেন। একবার তাকালেন মরিচ ফুল গাছটার দিকে। গাছ ভর্তি জোনাকি জ্বলছে, নিচ্ছে। এত সুন্দর লাগছে, দেখতে দেখতে তিনি চোখ ফেরাতে পারছেন না। স্যার, কি দেখছেন? জোনাকি। অনেকদিন পর জোনাকি দেখলাম। অপূর্ব দৃশ্য। মনে হচ্ছে আকাশের সব তারা গাছে নেমে এসেছে। সুলতান সিগারেট ধরাতে ধরাতে বলল, আপনি জোনাকি দেখে অভিভূত হচ্ছেন? মেয়েটিকে রক্ষা কিভাবে করা যায় এই বিষয়ে ভাবছেন না? ভাবছি। কোনো কিছুর দিকে তাকিয়ে অন্য কিছু ভাবা খুব সহজ। ভেবে কি পেয়েছেন? ভেবে কিছু পেয়েছেন? হ্যাঁ, কি পেয়েছেন? আচ্ছা, আমি বলি আপনি কি পেয়েছেন। আপনি ঠিক করেছেন যুক্তি দিয়ে আমার সিদ্ধান্ত বদলাবেন। আপনার ঝুলিতে যেরকম ধারালো যুক্তি আছে সিদ্ধান্ত বদলাবেন। আপনার ঝুলিতে যেরকম ধারালো যুক্তি আছে তার সব একের পর এক বের করবেন। সক্রেটিসের বিখ্যাত যুক্তিটা দিতে পারেন। সক্রেটিস বলেছেন, কোনো মানুষই জেনে শুনে মন্দ কাজ করে না।
মিসির আলি সহজ গলায় বললেন, এইসব যুক্তি তোমার বেলায় খাটবে না। আমাকে যা করতে হবে তা হলো তোমার মনের ভিতরে চেতনার গভীরে যে ভয় বাস করছে তাকে বের করে আনতে হবে। সুলতান শীতল গলায় বলল, আমার ভিতরে ভয় বাস করছে? কিসের ভয়? মিসির আলি বললেন, কুয়োর ভয়। গৌরকালী মূর্তি এসে স্বপ্নে তোমাকে বলে গেল কখনো যেন কুয়োর পাশে না যাও, কুয়োতে ভয়ঙ্কর কিছু তোমার জন্য অপেক্ষা করছে। গৌরকালী বলে তো কিছু নেই, তোমার অবচেতন মন গৌরকালীকে সৃষ্টি করেছে। সেই অবচেতন মন এই ভয়টাকেও সৃষ্টি করেছে। সেই ভয় বাস করছে কুয়োর ভেতর। আমি যুক্তি দিয়ে কথা বলছি, তুমি কি যুক্তিগুলো বুঝতে পারছো? পারছি। কুয়োর পাশে যেই মুহূর্তে তুমি দাঁড়াবে, প্রবল ভয় তোমাকে সম্পূর্ণ গ্রাস করবে। অবচেতন মন তোমাকে ভয়ঙ্কর কিছু দেখাবে। কি দেখাবে আমি জানি না, হয়তো তাকে দেখাচ্ছে একটা কুৎসিত মাকড়সার মতো, কিংবা এর চেয়েও ভয়ঙ্কর কিছু দেখবে। সুলতান হাতের সিগারেট ফেলে দিয়ে শান্ত গলায় বলল, আপনি যা বলছেন ঠিক আছে, আমি সেটা জানি। জানি বলেই কখনো কুয়োর পাশে যাই না। কারো পক্ষেই আমাকে কুয়োর পাশে নিয়ে যাওয়া সম্ভব না। মিসির আলি সহজ গলায় বললেন, তোমাকে কুয়োর কাছে নিয়ে যেতে হবে কেন? কুয়ো তোমার কাছে চলে আসবে। তুমি বসে আছো বেদিতে আর দেখবে কুয়ো ধীরে ধীরে এগিয়ে আসছে তোমার দিকে। সুলতান তীক্ষ্ণ গলায় বলল, তার মানে? মিসির আলি বললেন, তুমি আকাশের তারা দেখো, এই ব্যাপারটা তুমি সবচেয়ে ভালো বুঝবে। আকাশের দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকলে মনে হয় না আকাশের তারা নিচে নেমে আসছে? অনেকটা সেরকম। দৃষ্টি বিভ্রম। কুয়ো থাকবে কুয়োর জায়গায়, অথচ তোমার মনে হবে কুয়া জীবন্ত প্রাণীর মতো এগিয়ে আসছে। সুলতান চাপা গলায় বলল, আপনি আমার সঙ্গে খানিকটা ট্রিক্স করার চেষ্টা করছেন। মিসির আলি বললেন, হ্যাঁ করছি। তোমার মনের ভিতরে ঘাপটি মেরে বসে থাকা ভয়টাকে বের করে এনেছি। ভয় তোমার চেতনা যখন অসাড় হয়ে এসেছে, তখন কুয়া এগিয়ে আসছে। তোমার অবচেতন মন তা গ্রহণ করেছে। একে বলা হয়, সাইকোলজি ভাষায় বলে, ইনডিসেন্ট হ্যালুসিনেশন। তোমার চোখ মুখ দেখে বুঝতে পারছি, তুমি স্পষ্ট দেখতে পাচ্ছ কুয়ো তোমার কাছে এগিয়ে আসছে। তোমার মনও আমাকে খানিকটা সাহায্য করছে। এই কুয়োটার প্রতি তোমার তীব্র আকর্ষণ। তুমি সবসময় তার কাছে যেতে চেয়েছো। কিছুক্ষণের ভিতর কুয়োটা তোমার কাছে সামনে এসে দাঁড়াবে, দেখবে তোমার ইচ্ছে করবে না, তারপর তুমি উকি দেবে, এবং যে ভয় তুমি পাবে সেই ভয়ের জন্ম এই পৃথিবীতে নয়, অন্য কোনো জগতে। সুলতান চিৎকার করে বলে উঠল, স্টপ প্লিজ, স্টপ স্টপ ইটস প্লিজ। সুলতান বিকট গলায় চেঁচাচ্ছে। তার মুখ দিয়ে ফেনা বের হতে শুরু করেছে। ছুটে এসেছে লিলি। কিছু দূর এসে সে থমকে দাঁড়িয়ে গেল। সুলতান চিৎকার করেই যাচ্ছে, সে থর থর করে কাঁপছে। সে এক দৃষ্টিতে তাকিয়ে আছে মরিচ ফুল গাছের বেদের দিকে। ভয়ঙ্কর কিছু সে অবশ্যই দেখতে পাচ্ছে। মিসির আলি শান্ত ভঙ্গিতে সিগারেট ধরালেন, এগিয়ে গেলেন মন্দিরের দিকে। সালমা মেয়েটি নিশ্চয়ই মন্দিরে আছে। বেচারি হয়তো ভয়েই মরে যাচ্ছে, তার ভয়টা কাটানো দরকার। সালমা মূর্তির আড়ালে গুটিসুটি মেরে বসেছিল। মিসির আলিকে দেখে সে চোখ বড় বড় করে তাকালো। মিসির আলি কোমল গলায় বললেন, কেমন আছো গো মা? মেয়েটি জবাব দিল না, তার চোখ ভর্তি হয়ে গেল পানিতে। মিসির আলি বললেন, আমার ছোট্ট মায়ের চোখের পানি কেন? কাছে এসো, চোখ মুছে দেই। এসো, জোনাকি পোকা দেখি। আমি আমার জীবনে একসঙ্গে এত জোনাকি পোকা দেখিনি।